আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর ন্যায় বাংলা প্রথম পত্রের লেকচার 4 নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে লেকচার 4 পদ্য অর্থাৎ কবিতা অংশ। আজকে আলোচনা করব জীবন বিনিময় কবিতা, আরেকটি কবিতা হচ্ছে বৃষ্টি কবিতা। তাহলে আমরা আজকের ক্লাসটি কিভাবে সাজিয়েছি, মূল বইয়ের যে কবিতা অর্থাৎ প্রতিটা লাইন আমরা ব্যাখ্যা সহকারে পড়ব এবং এই লাইনগুলো থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এমসিকিউ এবং সিকিউ অংশ আমরা কিভাবে খুব সহজে উত্তর করতে পারবো, তারই বিস্তারিত ব্যাখ্যা আজকের এই ক্লাসটিতে থাকছে। তাহলে দেখো, আমরা প্রথমে আলোচনা করব জীবন বিনিময়। এই কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা। শুরুতেই তোমাকে জানতে হবে এই কবিতার প্রেক্ষাপটটা কী, বা এই কবিতার মূল উপজীব্য বিষয় কী বা মূল কথা কী। দেখো, আমি একটা লাইন লিখেছি এখানে, এটা তোমরাও খাতায় নোট করবে। সেটা হচ্ছে পিতার স্নেহের কাছে মৃত্যু পরাজিত হয়েছে। অর্থাৎ প্রতিটা হচ্ছে মা বাবা কিন্তু সন্তানকে অনেক ভালোবাসে। সন্তান অসুস্থ হলে মা বাবা কিন্তু যে কিভাবে সেরে উঠবে তার সার্বক্ষণিক তার পাশে থাকে, সন্তানের পাশে, এবং সেবা যত্ন করতে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাবো পিতার স্নেহের কাছে মৃত্যু পরাজিত হয়েছে। তাহলে আমরা মূল কবিতাটি পড়ে আসি আগে, খেয়াল করো। লিখেছেন গোলাম মোস্তফা। যেই অংশগুলো গুরুত্বপূর্ণ আমি হাইলাইট করে রাখবো, তোমরা বইও তদ্রূপ হাইলাইট করে রাখবে এবং সেগুলোই পড়বে। গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকোপা থানা মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করে। কোন জেলা? যশোর জেলা। আমার জেলাও যশোর। তোমাদের কার কার বাসা হচ্ছে যশোর জেলা একটু জানিও। তাহলে দেখো, যশোর জেলার শৈলকোপা থানার মনোহরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এরপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার কাব্য চর্চার ক্ষেত্রেই ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ যে কোন জায়গা থেকে, ইসলামী ঐতিহ্য থেকে। তার প্রকাশিত কাব্য, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রক্তরাগ তার কোন ধরনের সাহিত্যকর্ম। রক্তরাগ গোলাম মোস্তফা কামালের কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্য হবে। এরপর এটি তো জ্ঞানমূলকে আসতে পারে যে বুলবুলিস্তান, এটা কোন ধরনের সাহিত্যকর্ম। এরপর উপন্যাসের মধ্যে রয়েছে দেখো ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, তারপর রয়েছে জীবনী, বিশ্বনবী, তারপর হচ্ছে মরুদুলাল, এইগুলো রয়েছে। আর তিনি মৃত্যুবরণ করে 1964 সালে মৃত্যুবরণ করে। তাহলে কবি পরিচিত অংশ থেকে আমরা এই তথ্যগুলো পড়ব। আমরা মূল কবিতাটি পড়ার আগে, প্রতিটা কবিতা পড়ার আগে তুমি যে বিষয়টা করবা তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওই কবিতায় যে শব্দ অর্থগুলো রয়েছে এবং পাঠ পরিচিতি অংশ রয়েছে সেটা যদি পড়ে নাও, তাহলে তুমি ওই সার্বিক বিষয় তোমার একটা নখদর্পণে এসে যাবে আর কি, আয়ত্তে এসে যাবে। দেখো, শব্দ অর্থ আগে দেখো। বিনিময় অর্থ হচ্ছে বদল, আর নিত শব্দের অর্থ ঘুম, এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। ভীষকবৃন্দ, এটা বিগত বছরের প্রশ্ন। চিকিৎসকগণ, বাদশাহ জাদা অর্থাৎ সম্রাটের পুত্র, বাবরের পুত্রকে বোঝানো হয়েছে। এখানে হুমায়ুনকে ব্যবহার করা বলা হয়েছে আর কি। সেলসিয়াম অর্থ হচ্ছে দেখো তীক্ষ্ণ অস্ত্রের মতো। সংখ্যা অর্থ ভয়। তারপরে হচ্ছে অস্ত রবি, রবি মানে সূর্য। আর দেখো, সূর্য যখন ওঠে তখন কি থাকে? টকটক লাল থাকে। আর যখন অস্ত্র যায় তখন সূর্যের কি মরা অবস্থায় থাকে আর কি। তাহলে অস্ত্রগামী সূর্য এখানে বলা হয়েছে, অর্থাৎ তার যে মুমূর্ষ অবস্থা ছিল হুমায়ুনের, সেই বিষয়টিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দীপ্ত মানে উদ্যত, এখানে উদ্দীপিত অর্থে ব্যবহার করা হয়েছে বা বিশ্বাস অর্থে ব্যবহৃত হয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ ধন, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের কাছে তার নিজের জীবনই শ্রেষ্ঠ ধন হিসেবে বিবেচিত হয়। ধ্যানে শব্দের অর্থ ধ্যানে। সুপ্তিমগ্ন, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ঘুমে অচেতন। ফুকারি অর্থ কি? চিৎকার করে, বা ফুৎকার অর্থ চিৎকার করে, এটা বেশি ব্যবহৃত হয়। কবুল অর্থ হচ্ছে স্বীকার বা গৃহীত। বলো মা কবুল, বলে না, ওই সে কবুল অর্থ হচ্ছে দেখো এখানে স্বীকার বা গৃহীত। তিমির রাতের তরুণে উষার পূর্বাভাস, এটা দিয়ে তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন ব্যাখ্যা করতে বলতে পারে। দেখো, ভোরের আগমন, আধার রাতের অবসান ঘোষণা করা। অর্থাৎ দেখো,
এই যে তিমির রাত, তিমির মানে অন্ধকার, এই অন্ধকার রাতের অবসান কখন হয় বলো তো? যখন সূর্য উদয় হয়। অর্থাৎ এখানে বলেছে কি দেখো, ভোরের আগমন আধার রাতের অবসান ঘোষণা করে, মানে শেষ ঘোষণা করে। এখানে হুমায়ুনের মুমূর্ষু অবস্থা, তিমির রাত, খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছি। এটা কিন্তু যদি একটু অনুধাবনমূলক বা একটু কঠিন টাইপের প্রশ্ন আসে আর কি, এটা দিতে পারে যে জীবন বিনিময় কবিতায় যে তিমির রাত বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে হুমায়ুনের মুমূর্ষু অবস্থা। এবং রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস বলা হয়েছে। তাহলে উষার পূর্বাভাস কি? রোগ মুক্তি, মানে রোগ ছিল সেখান থেকে মুক্তি পেয়েছে, একটা পজিটিভ দিক। আর দেখো অন্ধকার থেকে যখন আলোর দিকে যাচ্ছে, ঠিক তেমনইভাবে মুমূর্ষু অবস্থা থেকে রোগ মুক্তির দিকে যাচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে। অর্থাৎ দেখবা অন্ধকার, এই অন্ধকার তখনই দূর হয় যখন সূর্য উদয় হয়। ঠিক তেমনইভাবে হুমায়ুনের যে মুমূর্ষু অবস্থা তখনই দূর হয়েছে, যে রোগমুক্তি লক্ষণ, এটাকে হচ্ছে উষার পূর্বাভাস হিসেবে ব্যবহৃত করা হয়েছে বা বলা হয়েছে। একবার পড়ে নিবে এই অংশগুলো। এরপর দেখো পাঠ পরিচিতি, এটা পড়লে তুমি সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নং অংশ খুব ভালোভাবে লিখতে পারবে। দেখো ক নম্বরে আসতে পারে জীবন বিনিময় কবিতাটি কবি মোস্তফা কামালে দেখো গোলাম মোস্তফার কোন কাব্য থেকে নেওয়া হয়েছে সেটা দেখো। এই যে ক নম্বরে আসতে পারে এটা বুলবুলিস্তান। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। সন্তান অনেক অসুস্থ, বাবা কি করবে? দেখো এই যে মোগল সাম্রাজ্যের যে বাবর, সে তার তো ধন সম্পত্তির কোনো মানে অভাব নাই, তারপরে তার সন্তানকে ভিষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, কৃষক, কবিরাজ কেউ তাকে বাঁচাতে পারছে না। শেষ মুহূর্তে তাকে বলা হয়েছিল কি, আপনার যে শ্রেষ্ঠ ধন তার বিনিময়ে আপনার সন্তানকে চান সৃষ্টিকর্তার কাছে, তিনি ফিরিয়ে দিতে পারবেন। তাহলে জীবনের, নিজের জীবনের যে শ্রেষ্ঠ ধন সেটা নিজের জীবন, এই জীবনের অর্থাৎ আমার জীবনটা নিয়ে পিতা তখন, যেহেতু সন্তান অসুস্থ, পিতা বলছে আমার জীবনটা নিয়ে নিয়ে আমার সন্তানের জীবনটাকে ফিরিয়ে দিন। অর্থাৎ এই যে আমরা কি পড়লাম দেখো, যে পিতার স্নেহের কাছে মৃত্যু পরাজিত হয়েছে। আমরা শেষ লাইনে এটা পড়ব। দেখো এই যে পিতা স্নেহ বাৎসল্যের কাছে, এটা কিন্তু এমসিকিউতে অপশন, সঠিক উত্তর হিসেবে অপশনে থাকতে পারে যে পিতা স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতায় প্রতিপাদ্য বিষয়। মোগল সম্রাট বাবরের পুত্র কঠিন রোগে আক্রান্ত ছিল, মরণ ব্যাধি রোগ। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন, এবং এক দরবেশ পারেন সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি কিছু প্রিয় নাই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ, সে ধনের বিনিময়ে, মানে তার যে সর্বশ্রেষ্ঠ ধন সেটা কি, তার নিজের জীবন, এই নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল। খুবই গুরুত্বপূর্ণ যে পিতার স্নেহের কাছে কিসের পরাজয় ঘটেছে? মরণের পরাজয় ঘটেছে। সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে এই কবিতাটিতে। এখানে দেখো একটা বানান রয়েছে, অনুভূতি। আমি এখানে দুইটা বানান তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে লেখার ক্ষেত্রে বাংলায় যেন বানান ভুল না যায় তোমাদের। তোমার যে ভূত, ওই যে আমরা বলি না যে ভুতুরে পরিবেশ, ভুতুরে পরিবেশ বলি যে সানডে হরর স্পেশাল, তাই না? দেখো আচ্ছা, এই যে ভূত আর একটা হচ্ছে তোমার অদ্ভুত, একটা হচ্ছে ভূত আর একটা হচ্ছে অদ্ভুত, এই দুইটার ক্ষেত্রে তোমার রস্যকার হবে। আর বাকি যত ভূত আছে তার বানানে কী হবে বলো তো? এই যে দীর্ঘকার হবে। সেটা হতে পারে অনুভূতি, হতে পারে ঘনীভূত, হতে পারে পরাভূত, হতে পারে বাষ্পীভূত, হতে পারে। আর অদ্ভুত ভূতের বানানে কি হবে? রস্যকার হবে। এই ছিল পাঠ পরিচিতি অংশ। তাহলে তোমরা পড়বা কিভাবে? যেই কবিতায় তুমি পড়ো না কেন আগে ওই শব্দার্থগুলো পড়ে নিবা, তারপর পাঠ পরিচিতি, এবার মূল কবিতার লাইনগুলো পড়বা, যেমনটা আমি পড়াচ্ছি। এইভাবে তুমি ফলো করো। তুমি একটা অনেকে বলে যে বাংলায় কমন আসে না, তোমাকে এমনভাবে পড়ানো হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন তোমাকে কমন পেতেই হবে, এর বাইরে থেকে তো আর আসবে না, তাই না? দেখো, বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। বাদশাহ বাবর, যে মোগল সাম্রাজ্যের বাবর, সে কান্নাকাটি করছে, নিদ নাহি চোখে তার, তার চোখে কি নাই বলতো? ঘুম নাই। এই নিদ অর্থ কি বলতো? ঘুম, তার চোখে ঘুম নাই। পুত্র তাহার হুমায়ুন, তাহলে বাদশাহ বাবরের পুত্র কে ছিল? হুমায়ুন, বুঝি বাঁচে না এবার আর। তার যে পুত্র, বাদশাহ বাবরের পুত্র হুমায়ুন, সে এবার আর
বাঁচবে না, এমন একটা অবস্থা। চারিধারে মানে চারদিকে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার, অর্থাৎ তার এই যে পুত্র হুমায়ুন আর বাঁচবে না, চারিদিকে তার যে ঘনায়ে এসেছে মরণ অন্ধকার, মারা যাবে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম, তাহলে দেখো বিজ্ঞ, তারপরে কি রয়েছে হেকিম অর্থাৎ চিকিৎসকগণ, এবার কবিরাজ যারা ঝাড়ফুঁক দেন, দরবেশ এসেছে সবাই। মুঘল সাম্রাজ্যের বাবরের ছেলে অসুস্থ বলে কথা, সবাই এসেছে। কে কে? বিজ্ঞ এসেছে, জ্ঞানী ব্যক্তি, হেকিম, কবিরাজ, দরবেশ এসেছে সবাই। দিতেছে বসিয়া ব্যবস্থা সবই শেষ। সেই ব্যবস্থা দ্বারা কি বুঝিয়েছে বলতো? যে ডাক্তার কি দেয় বলতো? প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশন। এরপরে দেখো সবিশেষ মানে বিশেষ বিশেষ মানে স্পেশাল স্পেশাল, যেহেতু বাবরের পুত্র বলে কথা, সেবাটা তো সেই হবে, হাই পুরো হচ্ছে সেরা হবে। তাহলে সবিশেষ দ্বারা এখানে মনে রাখবা স্পেশাল, এবং সেটা হচ্ছে বলতো সেই স্পেশাল ব্যবস্থাটা কি? স্পেশাল দুইবার হবে, মানে ডাবল প্রোম্যাক্স এমন একটা, মানে সেই সেবাটা একবার ভালো মানের সেবা। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ, কোনো মানে সেবা যত্নে, যেহেতু বাবরের পুত্র বলে কথা, তার যে সেবা যত্ন প্রেসক্রিপশন, তার বিন্দু পরিমাণে কোনো লেশ নাই, ত্রুটি নাই। তার সেবা, তার ছেলেকে তো সুস্থ করে উঠাইতেই হবে। তবু তার সেই দুরান্ত রোগ হটিতেছে নাকো হাই। দেখো এই যে দুরান্ত রোগ দ্বারা বুঝিয়েছে মরণ ব্যাধি রোগ। কি বুঝিয়েছে বলো তো? মরণ ব্যাধি রোগকে বুঝিয়েছে, মরণ ব্যাধি রোগকে বুঝিয়েছে। হটিতেছে নাকো হাই, এ নাকো দ্বারা না, আর হাই দ্বারা এখানে আফসোসকে বুঝিয়েছে। অর্থাৎ বলছে যে এত এত ডাক্তার চিকিৎসক দেখাচ্ছে, বিজ্ঞ হেকিম কবিরাজ, তার সেবা যত্নে কোনো ত্রুটি নাই, তারপরে সে মরণ ব্যাধি রোগ মানে আফসোস শেষ হচ্ছে না, এটা আফসোস করছে। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভিয়া আসিয়েছে অস্ত রবির প্রায়। তাহলে জীবন প্রদীপ, দেখো এবার বোঝা যাচ্ছে কি বলেছে, যে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। এই যে অস্ত রবিটা কি? অস্ত দেখো সূর্য অস্ত্র যায়, আর রবি মানে হচ্ছে সূর্য। রবি মানে কি বলতো? রবি মানে হচ্ছে সূর্য। খেয়াল করো, বুঝবা এখানে সূর্য যখন ওঠে তখন কেমন থাকে? টকটক লাল থাকে, আর যখন ডুবে যায় তখন সেটা কি? সূর্যের মরা অবস্থায়, তখন আর ওই ওই পরিমাণে তেজ কিন্তু থাকে না। ঠিক তেমনইভাবে বলেছে এই যে অনেক চিকিৎসক দেখছে তার সেবার কোনো ত্রুটি নাই, তারপরে তার যে যত দিন যাচ্ছে তার দুর্ভোগ বেড়েই যাচ্ছে, মানে হুমায়ুনের অবস্থা খারাপ হচ্ছে। আর জীবন প্রদীপ এই বুঝি নিভিয়া যায় অস্তরবীর প্রায়। এরপরে দেখো সুধালো মানে বলল বাবর ব্যগ্র কণ্ঠে, আসতে পারে ব্যগ্র কণ্ঠ অর্থ কি? এটা ব্যাকুল কণ্ঠে তখন হচ্ছে বাবর বলল। কি বলল দেখো? ভীষক বৃন্দে ডাকি, চিকিৎসক বৃন্দকে ডেকে তখন বাবর বলল, মানে বাবরের পুত্র মানে এত এত সেবা যত্ন করছে, সুস্থ হচ্ছে না, তখন ভীষক বৃন্দকে ব্যাকুল কণ্ঠে বাবর শুধালো, বলল, বলো বলো আজি সত্যি করিয়া বলো, তোমরা সত্য করে বলো আমার পুত্র কি বলেছে? দিও না কো মোরে ফাঁকি, মোরে মানে আমারে, মোরে মানে কি বলো তো? আমারে, তোমরা আমাকে ফাঁকি দিও না। এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি? বাদশাহজাদা কে বলো তো? হুমায়ুন, মানে বাদশার পুত্র। এখানে কাকে বুঝিয়েছে? হুমায়ুনকে বুঝিয়েছে, বাদশার পুত্র। বলছে এই রোগ হতে আমার বাদশাহ, আমার পুত্র কি মুক্তি মিলিবে না? কাদেরকে বলেছিল? ভীষক বৃন্দকে। কেমনভাবে? ব্যগ্র কণ্ঠে। নত মস্তকে রহিল সবাই, মানে মাথা নিচু করে সবাই বাবরের সামনে, বাদশাহ বাবরের সামনে। তার সামনে কি বলবে? আপনার ছেলে আর বাঁচবে না বাদশাহ। তখন তো তাদেরকে একেবারে গর্দান কেটে নিবে। তাহলে দেখো এই যে নত মস্তক মানে মাথা নিচু করে রহিল সবাই, কহিল না কোনো কথা, মানে চুপ হয়ে থাকলো। মুখর হইয়া উঠিল তাহাদের সেই নিষ্ঠুর নীরবতা। দেখবা অনেক সময় তোমরা এটা করে থাকো, মানে যদি কোনো কিছুতে সম্মতি নাও থাকে, মানে চুপ করে হ্যাঁ না কিছুই বলো না, চুপ করে থাকো আর কি। ঠিক তেমনইভাবে যখন বাদশাহ বাবর সবাইকে ডেকে, মানে ভীষকবৃন্দ সবাইকে ডাকলো, বললো যে আমার পুত্র কি আর এই রোগ থেকে, মরণ ব্যাধি থেকে আর রেহাই পাবে না, তখন সবাই কি হইলো দেখো? মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা, চুপ হয়ে থাকলো তারা।
সেলসেম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। এই যে তাদের সব, তারা তো উত্তর দিচ্ছে না। বাবর বলল আমার সন্তান কি এই রোগ থেকে মুক্তি মিলবে না? তখন তারা সবাই চুপ হইল। ওই চুপ অবস্থায় দেখেই দেখো এই যে বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। ব্যথা বানানটা গুরুত্বপূর্ণ, দেখবে এখানে জফল অর্থাৎ আকার কিন্তু নাই, থয়ের সাথে আছে, কিন্তু বয় জফলা আকার অনেকে দেয়, এটা কিন্তু নাই। অর্থাৎ তাদের যে নীরবতা শুনে সে বুঝতে পারলো বাবর যে তার পুত্র ভালো হবে না আর কি। হেনকালে, হেনকালে মানে কি বলতো? ঠিক তখন এক দরবেশ উঠি কহিলেন, এক দরবেশ, এটা মনে রাখবে, এক দরবেশ উঠে কহিলেন, সুলতান, বাদশাহ বাবরকে বলেছেন এটা, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। তখন এক দরবেশ উঠে বললেন, সুলতান বাদশাকে বাবরকে বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ তার যে ধন, অর্থাৎ সব থেকে তার শ্রেষ্ঠ যে ধন, সেটা যদি সে দান করতে পারে তাহলে খুশি হয়ে আল্লাহ সৃষ্টিকর্তা বাদশাহজাদা মানে হুমায়ুনের প্রাণ দিতে পারেন। অর্থাৎ আপনি যদি আপনার শ্রেষ্ঠ ধনটা দিতে পারেন দান, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার পুত্রের প্রাণ আবার ফিরিয়ে দিতে পারে, বাঁচিয়ে দিতে পারে। কে বলেছিল? এক দরবেশ। এবার দেখো, শুনিয়া সে কথা কহিল বাবর, সংখ্যা নাহিকো, মানে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি দিতে রাজি। তারপরে দেখো, তাই যদি হয় প্রস্তুত আমি দিতেই সে কোরবানি, যদি আমার জীবনের বিনিময়ে আমার পুত্র বেঁচে যায় তাহলে আমি রাজি, আমি প্রস্তুত কোরবানি দিতে। তাহলে দেখো প্রত্যেকটা পিতামাতা সন্তানকে কত ভালোবাসে। তোমরাও, তোমাদের পিতামাতা অনেক পরিশ্রম করছে তোমাদের জন্য, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা ফলাফল তাদেরকে উপহার দাও। দিন শেষে তো নিজের একটা আইডেন্টিটি দরকার, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, পারিপার্শ্বিক দিক থেকে সবার মন্ত্র জয় করে তোমাকে এগিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে প্রচুর। এবার দেখো, সবচেয়ে মোর মানে আমার, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, আমার যে সব থেকে শ্রেষ্ঠ ধন সেটা কি সেটা তো আমি জানি। বাবর বলছেন, এত বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, এই বলে আসন পাতিয়া, যে পাটি বা হচ্ছে জায়নামাজ এগুলো দিয়ে আসন পাতিয়া নিরিবিলি গৃহতলে, গৃহের তলে অবস্থান করলো, বসলো। গভীর ধ্যানে মানে গভীর মগ্নে, ধ্যানে থাকা বলা হয়, ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার, তাহলে প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে যে আমার সন্তান যেন বেঁচে যায়, আমার জীবনটা প্রয়োজনে নিয়ে নাও, তাহলে আমার তারপরেও তার বিনিময়ে আমার সন্তানকে বাঁচিয়ে রাখো। নয়নে, নয়ন মানে চোখ, অশ্রুজল মানে কি চোখের পানি, কহিল কাঁদিয়া, কান্নাকাটি করে বলল, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। সৃষ্টিকর্তার কাছে বলছে বাবর যে আমার জীবনের সবচেয়ে প্রিয় আমারই নিজের প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। বলছে আমার জীবনটা নিয়ে, আমার প্রাণটা নিয়ে আমার পুত্রের প্রাণ প্রতিদান করো আমার বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে। স্তব্ধ নীরব গৃহতল, হঠাৎ কি সব গৃহতলটা নীরব হয়ে গেল। মুখে নাহি কারো বাণী, কারোর মুখে কোনো কণ্ঠ নাই, মানে বাণী নাই, কথা নাই। গভীর রজনী, রাতটা গভীর, রজনী মানে রাত। সুপ্তি মগনে মানে ঘুমে অচেতন, নিখিল মানে পুরো বিশ্বরানী, ঘুমে সবাই বিভোর। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। সহসা হঠাৎ বাবর ফুকারি উঠিল, বাবর চিৎকার করে উঠিল, নাহি ভয়, নাহি ভয়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, প্রার্থনা মোর, এটা হচ্ছে আমার প্রার্থনা, কবুল করেছে আল্লাহ যে দয়াময়। তখন সহসা হঠাৎ করে বাবর চিৎকার করে উঠিল এবং বলল, কোনো ভয় নাই, ভয় নাই, আমার প্রার্থনা আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ তাআলা কবুল করেছে। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়, আমার পুত্র বেঁচে উঠবে, মরবে না। ঘুরিতে লাগিল, দেখো মানে কেমন একটা অনুভূতি এখানে হচ্ছে, মানে সন্তানের জন্য পিতার যে একটা ভালোবাসা ব্যক্ত হয়েছে এখানে। ঘুরিতে লাগিল পুলকে মানে আনন্দে বাবর পুত্রের চারিপাশ, বাবরের পুত্রের চারিপাশ আনন্দে ঘুরিতে লাগলো চারপাশ দিয়ে। নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস, এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে যে নিরাশ হৃদয় সে যেন আশার কি বলতো, আলোর দীপ্ত, দীপ্ত মানে এখানে দৃঢ় বিশ্বাস বা বিশ্বাস অর্থে ব্যবহার করা হয়েছে। জয় উল্লাস মানে কি বলতো, জয় যোগ উল্লাস, এটাকে ভাঙলে আমরা কি পাবো, জয় যোগ উল্লাস পাবো, জয় উল্লাস। তিমির রাতের তোরণে, দেখো তোরণে তোরণে উষার পূর্বাভাস, তাহলে তিমির রাত দ্বারা এখানে তার যে হুমায়ুনের যে মুমূর্ষ অবস্থা
মুমূর্ষু অবস্থা সেটাকে বোঝানো হয়েছে। আর এই যে তরুণে উষার পূর্বাভাস, অর্থাৎ এটা দ্বারা রোগ মুক্তি, এটা দ্বারা বুঝিয়েছে রোগ মুক্তিকে বুঝিয়েছে, রোগ মুক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ দেখবা তিমির মানে অন্ধকার, এই যে অন্ধকার রাত তখনই অবসান হয় যখন সূর্য উদয় হয়, ঠিক তেমনইভাবে মুমূর্ষ অবস্থা কেটে তার রোগ মুক্তি পজিটিভ দিকে গিয়েছিল, ধাবিত হয়েছিল। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। বলছে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের রোগ, অর্থাৎ তার প্রাণের বিনিময়ে তার হচ্ছে সন্তানের প্রাণ ভিক্ষা চেয়েছিল, অর্থাৎ এখানে ওই সেই দিন হতে দেখো রোগ লক্ষণ দেখা দিল, বাবরের রোগ লক্ষণ দেখা দিল, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল সে শয্যা মরণের, তখন সে গ্রহণ করে নিল এই বিষয়টি। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফির, তার পুত্র তার বিনিময়ে, তার জীবনের বিনিময়ে তার পুত্র বেঁচে উঠল। দেখো মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাই তার কোনো ক্ষয়। বলেছে বাবর মরেনি, সে অমর রয়েছে। অমর রয়েছে তারা কি বুঝিয়েছে দেখো, অনেকেই জীবন দিয়েছে আমাদের দেশের জন্য, তারা জীবন দিয়েও তারা মারা গেছে, কিন্তু তারা মানুষের মনে এখনো অমর রয়েছে তাদের ভালো কৃতকর্মের জন্য। ঠিক তেমনইভাবে সন্তানের জন্য বাবা জীবন দান করে দিয়েছে, তার শ্রেষ্ঠ ধন, সেটা হচ্ছে মরিয়া বাবর কি রয়েছে, অমর রয়েছে। নাহি তার কোনো ক্ষয়, তার কোনো ক্ষয় নাই, তার মহানুভবতার জয় হয়েছে, মহানুভবতার কি হয়েছে, জয় হয়েছে, ক্ষয় হয়নি। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসবে যে পিতৃস্নেহের কাছে কিসের পরাজয় হয়েছে, মরণের পরাজয়। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পিতা স্নেহের কাছে মৃত্যু পরাজিত হয়েছে। তাহলে কবিতা পড়িয়েছি, এখান থেকে এমসিকিউ পাবা এবং সৃজনশীল অংশ পাবে। এবার আমরা স্লাইডে কোন কোন তথ্য রেখেছি সেটা একটু আমরা দেখি চলো। এবং এই স্লাইডে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রেখেছি, যেমন মূল ভাব রেখেছি, শিরোনাম রেখেছি, এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করবা, এর বাইরে থেকে আর কিছু পড়তে হবে না। শুরুতেই দেখো, কবি গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতাটি মুঘল সম্রাট বাবরের পুত্র বাৎসল্যের এক মহান দৃষ্টান্ত। পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা নোট করবা যে এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি। সম্রাট বাবরের আদরের ধন হুমায়ুন কঠিন অসুখে আক্রান্ত, ক্রমান্বয়ে মানে ধীরে ধীরে তার মৃত্যু ঘনিয়ে আসছে। পুত্রের সংকটাপূর্ণ অবস্থায় তিনি বিনিদ্রায়, মানে তার কোনো ঘুম নাই রাতে, সন্তান অসুস্থ, পিতামাতার তো ঘুম আসবে না, এটাই স্বাভাবিক বিষয়। তার চোখ থেকে অনবরত মানে বারবার অশ্রু, মানে এখানে জল, অশ্রু ঝরছে, পানি ঝরছে চোখ দিয়ে। বিজ্ঞ চিকিৎসকরা অক্লান্ত চেষ্টা করেও ব্যর্থ। মুঘল সাম্রাজ্যের বাবরের পুত্র অসুস্থ, যত হেকিম ছিল, ভিষকবৃন্দ ছিল, তারা অনেক চেষ্টা করেছে, তারপরে তারা ব্যর্থ হয়েছে। তারা হুমায়ুনের জীবনের আশা ছেড়ে দিয়েছেন। অবশেষে পুণ্যাত্ম দরবেশের এক পরামর্শক্রমে পিতা সর্বাপেক্ষা মানে সব কিছু উপেক্ষা করে প্রিয় ধন মানে নিজের যে জীবন স্রষ্টার কাছে উৎসর্গ করার সংকল্প করলেন। এবং পুত্রের এর বিনিময়ে পুত্রের জীবন কি চাইলেন, ভিক্ষা চাইলেন। পরম করুণাময় পুত্র বৎসল বাবরের প্রার্থনা মঞ্জুর করলেন এবং ধীরে ধীরে বাবর রোগাক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হলেন। আর শাহজাদা মানে হচ্ছে বাদশার পুত্র এই হুমায়ুন অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন। এভাবেই আমরা দেখতে পাই পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটেছে। তাহলে দেখো, পিতা নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চেয়েছিল এবং এখানে আমরা দেখতে পাই যে পিতার স্নেহের কাছে, সন্তানের প্রতি পিতার স্নেহের কাছে কিসের পরাজয় ঘটেছে, মরণের পরাজয় ঘটেছে। এখানে কিন্তু কোনো ভয় নাই বা কোনো ক্ষয় হয়নি, এখানে বাবরের মহানুভবতার জয় হয়েছে। তিনি মারা যেয়েও কি বলতো, যে অমর থাকছে, অর্থাৎ ভালো কাজকর্ম করলে কিন্তু মানুষের মনে সবসময় মানে গেঁথে থাকে আর কি, অমরতা লাভ করে আর কি, এটা এখানে ফুটে উঠেছে। এবার দেখো কবিতার সারমর্ম, এই সারমর্ম তোমার কোন কাজে লাগবে, আমি এক জায়গায় সাজিয়ে রেখেছি যাতে তোমরা এক জায়গায় পেতে পারো, আলাদা আলাদা বই বা ইত্যাদিতে কিছু খোঁজা না লাগে আর কি, এক জায়গায় যাতে পাও। এগুলোই ভালো করে পড়ো, তোমার ভালো পরীক্ষা হবে, ভালো মার্কও তুমি পাবে। কবিতাটিতে পিতৃস্নেহের একটি অনন্য দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হন।
বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হন এবং এক পর্যায়ে আশাও ছেড়ে দিয়েছিলেন। এমতো অবস্থায় বাবর সৃষ্টিকর্তার কাছে নিজের প্রাণের বিনিময়ে তার পুত্রের প্রাণ দেখো ভিক্ষা চেয়েছিলেন। পিতার যে প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন এবং হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে পিতার স্নেহের কাছে মরণের পরাজয় ঘটে। 3টা বা 4টা লাইন, এটা খাতায় অবশ্যই নোট করবে, আমি এখানে লিখে দিচ্ছি, নোট করবে। এবার দেখো পরবর্তী অংশে রেখেছি শিরোনাম। এই শিরোনাম তোমাদের কোন কাজে লাগবে? এখানে যে শিরোনাম যে 5টা রেখেছি এই সম্পর্কিত, এই শিরোনাম সম্পর্কিত তোমাদের উদ্দীপকগুলো আসবে। তোমার উদ্দীপক পড়ার তুমি তেমন সময় পাবা না, তুমি কয়েক লাইন পড়েই তুমি মূল থিম বুঝতে পারবা যে এই জীবন বিনিময় কবিতায় এই পয়েন্টগুলোর কথাই বলা হয়েছে এবং এইগুলো তুমি কোথায় প্রয়োগ করবা। প্রশ্ন হতে পারে এগুলো আমরা কোথায় লিখব। মনে রাখবা সৃজনশীল প্রশ্নের গ ও ঘ নং অংশের শুরুতে, মানে মূল কথা শুরুতে তোমাকে এটা লিখতে হবে। যেমন পিতৃস্নেহের গভীরতা সম্পর্কে আমরা জানতে পারি এই কবিতা পড়ার পর। পিতামাতার প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল হওয়া সম্পর্কে, যে কোনো বিপদে স্রষ্টার কাছে প্রার্থনা করা সম্পর্কে, বিপদে হতাশ না হয়ে উপলব্ধি করা সম্পর্কে এবং পিতার কাছে পুত্রের জীবনের যে একটা গুরুত্ব সেই বিষয় সম্পর্কে আমরা এই কবিতা পড়ার পর অবগত হতে পেরেছি। দেখো তারপরের অংশটুকু, এই কবিতায় যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো তোমাকে পড়তে হবে, তাহলে তুমি এই কবিতা থেকে যে সৃজনশীলগুলো আসবে খুব সহজে উত্তর করতে পারবা। অনেক বইয়ে আছে এগুলো, এখানে রেখেছি কি জন্য, যাতে তুমি আগামীকাল পরীক্ষা একটু রিভিশন যাতে দিতে পারো, একটা পিডিএফ ওপেন করে তুমি দেখতে পারো আর কি। দেখো কবিতায় বাবর চরিত্রটি সন্তান বাৎসল্য প্রতীক, মানে সন্তানের প্রতি তার একটা প্রবল ভালোবাসা আকর্ষণ ছিল, কিন্তু সন্তানের প্রতি তার যে একটা স্নেহ সেটা ফুটে উঠেছে। পুত্র কঠিন রোগে আক্রান্ত হলে দেখো পুত্রের জীবন রক্ষার জন্য পিতা হিসেবে তার যে সকল প্রকার চেষ্টা তিনি চালান। এক পর্যায়ে বিজ্ঞ চিকিৎসকেরা যখন ব্যর্থ হয়ে আশা ছেড়ে দেন, বাবর কিন্তু আশা ছাড়েনি, তার সন্তানের জন্য পিতার একটা স্নেহ কিন্তু ছিল। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে পুত্রকে রক্ষা করেন, অর্থাৎ সন্তানের প্রতি ভালোবাসা অনুভূতির পাশাপাশি বাবরের চরিত্রের ধৈর্য ত্যাগের বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে। হুমায়ুন সম্পর্কে কি বলা হয়েছে? হুমায়ুনকে মুঘল সম্রাট বাবরের পুত্র শাহজাদা। আলোচ্য কবিতাটিতে তাকে কেন্দ্র করে রচিত হয়েছে। তিনি কঠিন রোগে আক্রান্ত হলে পিতা তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালান এবং নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন সৃষ্টিকর্তার কাছে ভিক্ষা চান। দরবেশ সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের জীবন যখন মানে খুবই বিপদ ছিল, মরণ খ্যাতি রোগে আক্রান্ত ছিল, আবির্ভূত হয়, তখন এক দরবেশ চরিত্র এখানে বলেছিল, তার কথা অনুযায়ী জীবন রক্ষা পায় হুমায়ুনের। সুলতানের সবচেয়ে মূল্যবান সম্পদের বিনিময়ে আল্লাহ পুত্র হুমায়ুনের প্রাণ বাঁচাতে পারেন বলে তিনি পরামর্শ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? এই দরবেশ দিয়েছিলেন। তাহলে এই 3টা চরিত্র, একটা বাবর, হুমায়ুন আর হচ্ছে দরবেশ। পরের অংশটুকু দেখো, এই জীবন বিনিময় কবিতায় কিছু গুরুত্বপূর্ণ তথ্যবলী আছে যেগুলো থেকে তুমি এমসিকিউ এবং ক নম্বর প্রশ্ন কমন পেতে পারো। শুরুতে দেখো, জীবন বিনিময় কবিতাটি বুলবুলিস্তান কাব্য থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। কোন কাব্য থেকে? বুলবুলিস্তান। বাদশাহ বাবর ছিলেন মোগল সম্রাট, হুমায়ুন হলেন বাদশাহ বাবরের পুত্র, মানে শাহজাদা। নিজ ইচ্ছায় পুত্রের জীবনের জন্য বাদশাহ বাবর নিজের জীবন উৎসর্গ করেন। গোলাম মোস্তফা রূপের নেশা একটা কি বলতো উপন্যাস। আর ভিষক শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক। ভিষক শব্দের অর্থ কি? চিকিৎসক। গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। আরও কয়েকটি আছে। ফোকারি অর্থ কি? চিৎকার করা অর্থে ব্যবহার করা হয়, সেটা তোমাদের জ্ঞানমূলক অংশে আসতে পারে। এরপর দেখো, গোলাম মোস্তফা যে গ্রামের নাম কি ছিল বলো তো? মনোহরপুর, এবং যশোর জেলা ছিল। রক্তরাগ গোলাম মোস্তফার একটি কাব্যগ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ এটি, আমি এখানে 7 স্টার দিয়ে রাখছি। প্রশ্ন আসতে পারে যে রক্তরাগ গোলাম মোস্তফার কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হবে কাব্যগ্রন্থ। কি হবে? কাব্যগ্রন্থ। জ্ঞানমূলক প্রশ্ন দেখো, জীবন বিনিময় কবিতার কবিকে কে হবে? এই যে গোলাম মোস্তফা হবে। কে? গোলাম মোস্তফা। জীবন বিনিময় কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো অন্তর্গত বানানে রেফ হবে, বানানটা খেয়াল করবে। সেটি হচ্ছে বুলবুলিস্তান কাব্যের অন্তর্গত। তোমাদের এটা জ্ঞানমূলক অংশে আসতে পারে। বুলবুলিস্তান কাব্যের অন্তর্গত।
তারপরে জীবন বিনিময় কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি, এখানে আমি 7 স্টার দিব, এটা খাতায় নোট করে রাখবে, আমি এখানে নোট লিখে দিচ্ছি দেখো। সেটা হচ্ছে এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয়। পিতার স্নেহ বাৎসল্যে সন্তানের প্রতি যে ভালোবাসা, এর কাছে মৃত্যুর পরাজয় ঘটেছে, তিনি অমর হয়েছে। জীবন বিনিময় কবিতায় কবি কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে, এখানে আমি 100% দিয়ে রাখবো, এটা আসবেই। সেটা দেখো, জীবন বিনিময় কবিতায় প্রত্যেক মানুষের নিজের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেক মানুষের, তোমার কাছে তোমার নিজের জীবনই কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ ধন, আমার কাছে আমারটা, এভাবেই। অর্থাৎ আমরা দেখতে পাই হুমায়ুন যখন অসুস্থ মরণ খ্যাতিতে আক্রান্ত ছিল, তখন তার পুত্র বাবর তার নিজের যে শ্রেষ্ঠ ধন, নিজের জীবনের বিনিময়ে তার সন্তানের জীবন প্রতিদান হিসেবে চেয়েছিল সৃষ্টিকর্তার কাছে। কার পরামর্শে শাহজাদা সুস্থ হয়ে ওঠেন? এক দরবেশের পরামর্শ। এক দরবেশে কিন্তু বাদশাহ বাবরকে বলেছিল আপনার শ্রেষ্ঠ ধনের বিনিময়ে আপনার পুত্রের জীবন চাইতে পারেন সৃষ্টিকর্তার কাছে, অর্থাৎ এক দরবেশের পরামর্শে। হুমায়ুনের চারিদিকে কি ঘনিয়ে আসছে? মূল বইয়ের এই ধরনের প্রশ্নগুলো একেবারে মূল বইয়ের লাইনে যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে। হুমায়ুনের চারিদিকে মরণ অন্ধকার ঘনিয়ে আসছে। কি বলতো? মরণ অন্ধকার ঘনিয়ে আসছে। বাদশাহ বাবর চিকিৎসকদের কিভাবে জিজ্ঞাসা করে? দেখো, বাদশাহ বাবর চিকিৎসকদের ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করেন। ব্যগ্র কণ্ঠ মানে কি বলতো? ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করে, ব্যাকুল কণ্ঠে, গুরুত্বপূর্ণ এটি, ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করেন। তাহলে মূল বইটা ভালোভাবে পড়লে এই ধরনের যেখান থেকে প্রশ্ন দিক না কেন তুমি উত্তর করতে পারবা। নিদ শব্দের অর্থ কি? এটা জ্ঞানমূলকে আসতে পারে। নিদ শব্দের অর্থ এটা হচ্ছে দেখো ঘুম। কি হবে? নিদ শব্দের অর্থ হচ্ছে ঘুম। গুরুত্বপূর্ণ বহু নির্বাচনীগুলো দেখো। বিশ্বনবী গ্রন্থের রচয়িতাকে? বিশ্বনবী এটা হচ্ছে গ্রন্থ, এবং এই গ্রন্থের রচয়িতা কে ছিল? খুব সহজে এটা উত্তর করতে পারবা, গোলাম মোস্তফা। কে হবে বলো তো? গোলাম মোস্তফা। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ রেখেছি, এবং এর পাশাপাশি যে হচ্ছে আমাদের প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে, সেখানে তো আরও অনেকগুলো আছে। জীবন বিনিময় কবিতায় কে কাঁদিয়া ফিরেছে? দেখো তো, এই যে আমরা মূল কবিতা পড়েছিলাম, কে কাঁদিয়া ফিরেছে? দেখো, বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে। কে বলো তো? এই যে বাদশাহ, কে কাঁদিয়া ফিরেছে? বাদশাহ বাবর। সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটি, জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের চোখে কি নাই? কি চোখে ঘুম নাই কেন? কেন ঘুম নাই? কারণ পুত্র হুমায়ুন অসুস্থ, সন্তান অসুস্থ, পিতামাতার ঘুম হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। পরের প্রশ্নটি দেখো, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। এখানে পুত্র কার? বাবরের পুত্র। পুত্র কে ছিল? হুমায়ুন ছিল, শাহজাদা। জীবন বিনিময় কবিতায় দুরন্ত রোগ বলতে কি বোঝানো হয়েছে? দুরন্ত রোগ বলতে এখানে মরণ ব্যাধিকে বোঝানো হয়েছে। মরণ ব্যাধি। কাকে বোঝানো হয়েছে? মরণ ব্যাধি। পরের প্রশ্নটি, বাদশাহ বাবর ব্যগ্র কণ্ঠে ডাক দিলেন কাদেরকে? ভিষক বৃন্দকে, অর্থাৎ চিকিৎসকদেরকে ডাক দিলেন, ভিষক বৃন্দ। ব্যগ্র কণ্ঠে, ব্যাকুল কণ্ঠে ডাক দিয়েছিলেন। জীবন বিনিময় কবিতায় কারা নত মস্তকে রইল? কারা? ভিষক বৃন্দ বা চিকিৎসক বৃন্দ, যে কোনো একটা থাকবে বা দুইটা এইভাবে থাকতে পারে। জীবন বিনিময় কবিতায় দরবেশ বাদশাহ বাবরকে কি দান করতে চেয়েছিলেন, বলেছিলেন? সেটা হচ্ছে দেখো সর্বশ্রেষ্ঠ ধন। আর সর্বশ্রেষ্ঠ ধনটা কি? প্রত্যেকে তার নিজের জীবনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন। জীবন বিনিময় কবিতায় শ্রেষ্ঠ ধন বলতে কি বোঝানো হয়েছে? এটা হবে সঠিক উত্তর দেখো, নিজের জীবনকে বোঝানো হয়েছে, নিজের জীবন। অভিন্ন তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। জীবন বিনিময় কবিতায় প্রকাশ পেয়েছে কি কি? আত্মত্যাগ। হ্যাঁ, আমরা দেখতে পাই যে সন্তানের জন্য পিতার যে একটা আত্মত্যাগ, সেটা ফুটে উঠেছে। মমত্ববোধ, এটাও ফুটে উঠেছে। তাহলে এই দুইটা হবে, একটা হচ্ছে আত্মত্যাগ, একটা হচ্ছে মমত্ববোধ। অন্তকলহ, এটা এখানে ফুটে ওঠেনি। উদ্দীপকটা পড়ো দেখো, নিচের উদ্দীপকটি পড়ে পরের প্রশ্নের উত্তর দাও। তোমরা নিজেরাও একবার পড়ো এটা। দেখো, রুগ্ন ছেলে হবে এখানে। রুগ্ন ছেলের শিওরে বসিয়ে একেলা জাগিছে মাতা,
করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা, শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। অর্থাৎ অসুস্থ ছেলের পাশে যে হচ্ছে মায়ের যে বসে থাকে এবং তাকে তার পাশে থাকা সেবা যত্ন করা, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার যে বিষয়গুলো মিল রয়েছে সেটা দেখো, সন্তানের প্রতি মমত্ববোধ, হ্যাঁ ঠিক আছে, এটা সন্তানের জন্য আত্মত্যাগ, সন্তানের প্রতি নিষ্ঠুরতা, এটা কিন্তু হবে না। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2 হবে, 1 ও 2। পরের প্রশ্নটি, জীবন বিনিময় কবিতার আলোকে মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি? সেটা হবে তার নিজ প্রাণ। কি হবে বলতো? তার নিজের প্রাণ। জীবন বিনিময় কবিতায় সহসা বাবর কি করলেন? ফোকারি করে উঠলেন। কি বলতো? এই যে ফোকারি মানে চিৎকার করে উঠেছিল, ফোকারি উঠলেন মানে চিৎকার করে উঠলেন। নিরাশ হৃদয়ে সে যেন আশার কি বলতো দীপ্ত জয় উল্লাস, মূল বই থেকে নিয়েছে। দেখো কোন জায়গা থেকে, আমি একটু দেখিয়ে দিই প্রশ্নগুলো কোন জায়গা থেকে দেয়। দেখো, এই যে নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস, কোন জায়গা থেকে প্রশ্ন আসে দেখছো? আমি কিন্তু এখানে হাইলাইট করে দিয়েছি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দীপ্ত মানে বিশ্বাস, জয় উল্লাস, এটা জয় যোগ উল্লাস। কি হবে বলতো? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? জয় যোগ উল্লাস পাবো। পুত্র অসুস্থতা থেকে আরোগ্য লাভ পেয়েছে, অর্থাৎ এখানে জয় যোগ উল্লাস ফুটে উঠেছে। জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বুঝিয়েছে? এখানে দেখো আশার আলো হবে মানে রোগ মুক্তি বুঝিয়েছে। এখানে মুমূর্ষ অবস্থা থেকে রোগ মুক্তি, অর্থাৎ রোগ মুক্তি দ্বারা আশার আলোকে বোঝানো হয়েছে, আশার আলো। জীবন বিনিময় কবিতায় বর্ণিত পিতৃস্নেহের কাছে কি পরাজয় মেনেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মরণ পরাজয় মেনেছে। কি? মরণ পরাজয় মেনেছে। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের শ্রেষ্ঠ ধন দানের মাধ্যমে কিসের কাছে মৃত্যুর পরাজয় ঘটেছে? সেটা দেখো, যে স্নেহ বাৎসল্যের কাছে, সন্তানের প্রতি যে আলাদা একটা মমত্ববোধ ভালোবাসা, সেটার কাছে। নিদ শব্দের অর্থ কি? এটা আগেও পড়িয়েছি। নিদ শব্দের অর্থ ঘুম। নিদ শব্দের অর্থ কি বলতো? ঘুম। মূল বই থেকে নিয়েছে এটি। জীবন বিনিময় কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা ক নম্বরে আসতে পারে, এটা তো এমসিকিউ। সেটা হচ্ছে বুলবুলিস্তান। কোন জায়গা থেকে? বুলবুলিস্তান থেকে নিয়েছে। পরের উদ্দীপকটি দেখো, নিচের উদ্দীপকটি পড়ে পরের প্রশ্নের উত্তর দাও। যেমন মনিরা দরিদ্র পিতার সন্তান, সামান্য জ্বরে আজ 7 দিন সে বিছানায় পড়ে আছে, অর্থের অভাবে তার পিতার ডাক্তার পর্যন্ত ডাকতে পারেননি, তাই তার অসুখ সারে না। উদ্দীপকের মনিরার সঙ্গে কার বৈসাদৃশ্য রয়েছে? বলো। বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল, আর সাদৃশ্য মানে কি বলো তো? মিল। তাহলে দেখো উদ্দীপকে আমরা দেখতে পাই মনিরা দরিদ্র পিতার সন্তান, আর আমরা জীবন বিনিময় কবিতা দেখতে পাই মোগল সাম্রাজ্যে বাবরের পুত্র ছিল হুমায়ুন, তার চিকিৎসার ক্ষেত্রে কোনো পরিমাণ ত্রুটি রাখেনি। তো এখানে আমরা দেখতে পাই অসুস্থ মানে দরিদ্র হওয়ার কারণে তার ওইভাবে ডাক্তার পর্যন্ত ডাকতে পারেনি, অর্থাৎ এখানে বৈসাদৃশ্য রয়েছে কার বলো তো? হুমায়ুনের। এরপরটা দেখো, এরূপ বৈসাদৃশ্যের কারণ মানে এরূপ অমিলের কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা, চিকিৎসার ব্যবস্থা করতে না পারা, অসুখের পার্থক্য। এই তিনটাই হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অর্থাৎ সৃজন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করলাম, মূল বইটা পড়িয়েছি। আশা করি এখান থেকে যেই এমসিকিউ আসুক না কেন তোমরা উত্তর করতে পারবা। এরপরে সৃজনশীল প্রশ্ন দেখো কিভাবে আমরা উত্তর করব। রুগন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা, শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দলে। এই বুঝি আমার সন্তান মারা গেল, এমন একটা দেখো একটা আশঙ্কা। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ, ছোট করে ঘরে দেখো বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মানে মাথার কাছে বসে মনে মনে মাতা গুনিছে ছেলের আয়ু। তাহলে এই লাইনটার মাধ্যমে দেখো ফুটে উঠেছে কি? ছোট কুড়ে ঘরে বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, মানে দারিদ্র্য যে একটা অবস্থা, মানে সবাই তো অনেকে মানে ইটের ঘরে বড় অট্টালিকাতে অনেকে থাকে, কিন্তু যে দারিদ্র্যের যে কষ্ট, দারিদ্র্য যে
যারা হচ্ছে এত কষ্টের মধ্যে থাকে, দেখো এখানে বলেছে ছোট কুঁড়ে ঘর এবং বেড়ার ফাঁকে এই যে শীতের যে হিমেল হাওয়া, সে হাওয়াটা আসছে এবং শিয়রে বসে মা কিন্তু সন্তান অসুস্থ, মা কিন্তু জেগে আছে সন্তানের পাশে এবং শিয়রে বসিয়া তার যে মাথার পাশে এক সাইডে বসে মনে মনে যে ছেলের যে আয়ু গুনছে, এই বুঝিয়ে আমার ছেলে মারা যায়। দেখো একটা দারিদ্র্যের বিষয় কিন্তু এখানে ফুটে উঠেছে। জীবন বিনিময় কবিতাটি কে লিখেছে? সম্রাট বাবরের চোখে ঘুম নাই কেন? উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার কোন দিকে সাদৃশ্য রয়েছে? তাহলে এখানে দেখো সাদৃশ্য মানে হচ্ছে মিল, কোন কোন দিকে মিল রয়েছে সেটা লিখতে হবে। আর উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার প্রতিচ্ছবি নয়, মন্তব্যটির সাথে তুমি কি একমত? এই যে কি এর দুইটা ব্যবহার দেখো, যে সব প্রশ্নের উত্তর তুমি হ্যাঁ না মানে ইশারা ইঙ্গিতে দিতে পারো, হ্যাঁ না, হ্যাঁ না সেটা হচ্ছে তুমি কয়ের শিকারে কি ব্যবহার করবে। আর যেসব প্রশ্নের উত্তর ডাব্লিউএইচ করছেন মানে বিস্তারিতভাবে বলতে হয়, ডাব্লিউএইচ করছেন সেটা হচ্ছে কয়ের শিকারে কি। আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছো, তুমি ইশারা ইঙ্গিতে উত্তর করতে পারবে হ্যাঁ কি না। আর আমি যদি বলি তোমার নাম কি, তুমি কি বলবা? এই যে মুখ বুঝে এইভাবে ইশারা ইঙ্গিতে উত্তর দিতে পারবা না। তাহলে যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারা ইঙ্গিতে উত্তর দিতে পারবে তখন হচ্ছে কয়ের শিকারে কি। আর যেসব প্রশ্নের উত্তর তোমাকে বিস্তারিতভাবে বলতে হবে সেটা হচ্ছে ডাব্লিউএইচ করছেন, সেটা কয়েদের শিকারে কি হবে। তাহলে চলো উত্তর কিভাবে লিখবে। জীবন বিনিময় কবিতাটি কে লিখেছেন? সেটি হবে গোলাম মোস্তফা। এখানে দেখো এক লাইনে লিখবে এবং 1 মার্ক। সৃজনশীল প্রশ্নের ক খ, ক এবং খ এটা হচ্ছে তুমি কি 1 পৃষ্ঠা লিখবা। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠার মধ্যে লিখবা। এবং এই খ নম্বর তুমি 2টা প্যারায় লিখবা। খ নম্বর কয়টা প্যারায় লিখবা? 2টা প্যারাতে লিখবা, আর এখানে 1টা প্যারা। প্রথমে এখানে কি বলেছে? সম্রাট বাবরের চোখে ঘুম নাই কেন? অনেক গাইড বইয়ে কিন্তু তথ্যগুলো দেওয়া রয়েছে, আমি এখানে রেখেছি যেটা তোমাদের জন্য সব থেকে ভালো হয়, 1 ক্লিকেই তুমি যাতে সব কিছু পেয়ে যেতে পারো। তাহলে প্রথমে জ্ঞানমূলক অংশে লিখবে হুমায়ুন পুত্র হুমায়ুনের অসুস্থতার কারণে সম্রাট বাবরের চোখে ঘুম নাই। এটা তুমি একেবারে জ্ঞানমূলক অংশে লিখলে। এবার অনুধাবনমূলক অংশে তুমি 2 বা 3 বা 4 লাইন এটা লিখবে। দেখো বাবরের পুত্র, এখানে কিছুটা টাইপিং মিস্টেক ছিল। বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। রাজ্যের সকল হাকিম কবিরাজ দরবেশকে দেখানোর পরেও রোগ সারে না। হুমায়ুনের মৃত্যু যেন ক্রমশ এগিয়ে আসছিল। ফলে পুত্র হুমায়ুনকে নিয়ে দুশ্চিন্তার কারণে পিতা বাবরের চোখে বলতো ঘুম ছিল না। হুমায়ুনের কঠিন রোগ যেন সম্রাট বাবরের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এইভাবে তুমি লিখলে এখানে দেখো এখানে 1 2 অর্থাৎ 3 মার্ক এখানে পাবে। ক খ গেল এবং গ নম্বর দেখো 3টা প্যারায় তোমাকে লিখতে হবে। ওই যে শুরুতে আমি তোমাদেরকে শিখন ফল লিখে দিয়েছিলাম, ওই শিখন ফলটা তুমি এই যে গণঙের যে শুরুতে সেটা তোমাকে লিখতে হবে। যে উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার রোগাক্রান্ত পুত্রকে নিয়ে পিতা বাবরের দুশ্চিন্তা এবং পুত্রের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, পিতৃস্নেহ, সেটা সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য মানে মিল। তুমি শুরুতে গণং যে 3টা প্যারায় লিখবে, শুরুতে তুমি এটা লিখবে, এখানে তুমি 1 মার্ক। এবং এটা যখনই তুমি ভালোভাবে লিখতে পারবা, মূল কথাটা ফুটিয়ে তুলতে পারবা, এখানেই এক্সামিনার খুশি হয়ে যাবে। এটাই কিন্তু আগে দেখে, এজন্য এই শিখন ফলগুলো ভালোভাবে পড়বা, মূল ভাবটা লিখবে। এবার দেখো 2 নম্বর যে প্যারাটা থাকবে, এই প্যারায় একেবারে মূল কথা লিখতে হবে। মূল কথা এখানে তুমি উদ্দীপক বা হচ্ছে কবিতা থেকে কিছু মানে ওই লাইনগুলো উঠিয়ে দিবা না, উদ্দীপকও নিবা না। 2 নম্বর প্যারায় একেবারে মূল কথাটা। তাহলে মূল কথাটা কোথায় বলো তো? আমি প্রতিটা কবিতার সারমর্ম দিয়েছি। প্রতিটা কবিতার কি দিয়েছি বলো তো? সারমর্ম। এই মর্মটা তুমি ফুটিয়ে তুলে লিখতে পারো, বা ওইটা পড়ার পর তুমি যেটা বুঝেছো সেটা 3 বা 4 লাইনে লিখবে। সেটা কি দেখো, সেটা হচ্ছে জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের কোনো হেকিম কবিরাজ তারপরে দরবেশ তার রোগ সারাতে পারছিল না। দরবেশ শেষ পর্যায়ে একটা পরামর্শ দিয়েছিল। একটু একটু করে হুমায়ুন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। পুত্রের এই অবস্থা দেখে বাবর খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং রাতের ঘুম তার হারাম হয়ে যায়। কিভাবে পুত্রকে সুস্থ করা যায় সারাক্ষণ তা ভাবতে থাকেন। পুত্রকে হারিয়ে ফেলবে এই আশঙ্কায় পিতার স্নেহবৎসল হৃদয় কেঁপে ওঠে। এটা 2 নম্বর প্যারায় দেখো, এখানে একেবারে মূল কথা। 3 নম্বর যে প্যারা লিখবে সেখানে উদ্দীপক প্লাস তোমার কবিতা। কী হবে বলো তো? এখানে উদ্দীপক প্লাস কবিতা দিবে এখানে।
কিন্তু উদ্দীপকের লাইনগুলো হুবহু ফুটিয়ে তুলবে না, তুমি এটা পড়ার পর যতটুকু বুঝতে পারছো সেটা। আর সাদৃশ্য যদি চাই তখন অর্থাৎ কোন কোন দিকে মিল আছে সেগুলো লিখবে। দেখো উদ্দীপকে রুগন ছেলের মাথার কাছে বসে এক অসহায় মা সেবা যত্ন করছেন। তার চোখের যে করুণ চাহিনি, ঘুমে চোখের পাতা ডুলতে থাকলেও ছেলের অসুখের কারণে যে বিরহী মা দুই চোখের পাতা এক করতে পারছে না। সন্তান অসুস্থ, পিতামাতার চোখে তো ঘুম আসবে না, বিশেষ মায়ের চোখে সবসময় পাশেই থাকবে। ছোট কুড়ে ঘরে বসে গরিব অসহায় মা তার ছেলের মৃত্যুর প্রহর গুনতে থাকেন। এই বিষয়টা আমরা এই উদ্দীপকে দেখতে পাই। জীবন বিনিময় কবিতায় যেমন আমরা দেখতে পাই পুত্র হুমায়ুনের প্রতি সম্রাট বাবরের যে অপত্য স্নেহ এবং যে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে, ঠিক তেমনইভাবে উদ্দীপকের রুগন ছেলের প্রতি অসহায় মায়ের যে স্নেহ মমতা দুশ্চিন্তা ফুটে উঠেছে। তাহলে এই বিষয়গুলোতে মিল আছে। তুমি এখানে যেইভাবে লেখা আছে এখানে এইভাবে যদি তুমি ফুটিয়ে তুলতে পারো তাহলে তুমি 3-এ 3 পাবা। প্রথমে জ্ঞানমূলক লিখবে, একটা আঙ্গুল ফাঁকা রাখবে, এবার 2 নম্বর যে প্যারা সেখানে মূল কথা, আর 3 নম্বর যে প্যারাটা লিখবে সেখানে উদ্দীপক প্লাস কী হবে বলো তো, কবিতা। ঘ নম্বর তুমি 4টা প্যারায় লিখবে। কয়টা প্যারা? 4টা প্যারা। একই রকম এই প্রথমে জ্ঞানমূলক, যে উদ্দীপকে জীবন বিনিময় কবিতার মতো পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় না ঘটাই মন্তব্যটির সাথে আমি একমত না। এটা তুমি লিখবো। তুমি কি একমত, তুমি একমত কি না সেটা তুমি প্রথমে লিখবে। 2 নম্বর প্যারা কি বললাম, একেবারে মূল কথা হবে এখানে। 3 নম্বর যে প্যারা সেটা হচ্ছে উদ্দীপক প্লাস কবিতা, বা যদি গল্প থেকে প্রশ্ন আসে সেটা গল্প হবে। 4 নম্বর যে প্যারা হবে সেখানে তুমি তোমার মন্তব্যটা ফুটিয়ে তুলবা, তুমি কি বুঝতে পেরেছো মন্তব্য এখানে ফুটিয়ে তুলবা। 4 নম্বর প্যারা এখানে তোমাকে 3 দিবে, তাহলে তুমি অ্যাটলিস্ট কিন্তু 9 পাবা। অনেকে কি করে নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারে না, সেক্ষেত্রে 9 তো দূরে থাক 5ও পায় না, এবং সৃজনশীল 2 থেকে 1টা বা 2টা ফেলে রেখে আসে, মানে লিখতে পারে না। আমি তোমাদেরকে শুরুতে বলেছি যে কীভাবে সৃজনশীল লিখবা, 1 এবং 20 মিনিটের বা 21 মিনিটের মধ্যে লেখা শেষ করবা। গ নম্বরের জন্য তুমি 7 মিনিট সময় নিতে পারো, ঘ নম্বরের জন্য 8 মিনিট, 8 7 15 গেল, আর হচ্ছে 5 মিনিট, খ নম্বরের জন্য 4 মিনিট, আর জ্ঞানমূলক যে ক নম্বরের জন্য তুমি 1 মিনিট সময় নিবে। এইভাবে তুমি কলম মানে এত প্রথমে এক সৃজনশীলটা লিখতে গেলে একটু সময় যাবে, পরবর্তীতে তোমার হাতের গতিটাও বেড়ে যাবে এবং লেখা দ্রুত এগিয়ে যাবে আর কি। সেক্ষেত্রে তুমি ঘড়ির টাইম দেখে যে কোনো একটা সৃজনশীল লিখে অবশ্যই গ্রুপে পোস্ট করবা। তোমার হাতে লেখা কেমন হয় বা লেখা ভালো আছে কিনা আমাকে মেনশন করে তুমি গ্রুপে পোস্ট করবা, আমি তোমাকে মন্তব্য করে দিব যে তোমার লেখা ঠিক আছে কিনা বা আরও কোন কোন দিকে তোমাকে ভালো করতে হবে আর কি। তাহলে ঘ নম্বরের 4 নম্বর যে প্যারা সেখানে তুমি তোমার মন্তব্যটা ফুটিয়ে তুলবে, যে জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর পুত্রকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছেন, অবশেষে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন রক্ষা করেছেন আমরা দেখতে পাই। কিন্তু উদ্দীপকে কিন্তু পল্লীজনের মধ্যে এ ধরনের কোনো চেষ্টা নেই। তিনি অসহায় অবস্থায় ছেলের মৃত্যুর প্রহার গুনছেন। উদ্দীপকটি শুধু সন্তানের প্রতি মায়ের যে একটা ভালোবাসা ও দুশ্চিন্তা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমরা জীবন বিনিময় কবিতায় দেখতে পাই নিজের জীবনের বিনিময়ে বাবর হুমায়ুনের জীবন ফেরত চেয়েছেন বা ভিক্ষা চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে, যেমনটা আমরা উদ্দীপকে দেখতে পাই না বা উদ্দীপকে ফুটে ওঠেনি। এই বিষয়টা যদি এইভাবে তুমি লিখতে পারো তাহলে ফুল মার্ক তুমি পাবে। এরপর দেখো আরেকটা সৃজনশীল আমরা সলভ করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। যে হাসপাতালে চিকিৎসাধীন পুত্রের শয্যা পাশে, মানে সন্তান হচ্ছে অসুস্থ, তার পাশে দেখো এই যে মা বসে আছে, তো স্নেহময়ী মা। এখানে দেখো গোলাম মোস্তফা কোন জেলায় জন্মগ্রহণ করে, তাহলে যশোর জেলা হবে। হুমায়ুন কিভাবে নতুন জীবন ফিরে পেলেন ব্যাখ্যা করো। উদ্দীপকটি কিভাবে জীবন বিনিময় কবিতার সাথে সাদৃশ্য মানে মিল, আর উদ্দীপকটিতে কি জীবন বিনিময় কবিতার সমগ্র ভাব ফুটে উঠেছে, তোমার যৌক্তিক মতামত দাও। তাহলে ফুটে উঠেছে কি না তোমাকে এটা বলতে হবে। ক নম্বর তুমি এখানে 1 মিনিট লিখবে, 1 মিনিটের মধ্যে। খ নম্বর এটা 4 মিনিট, 4 মিনিট সময়ের মধ্যে লিখবে। তাহলে দেখো 1 আর 4 5 মিনিট গেল। গ নম্বর তুমি কয় মিনিট লিখবে, 7 মিনিটের মধ্যে লিখবে। আর ঘ নম্বর এখানে 8 মিনিটের মধ্যে লিখবে, 8 মিনিট। ক নম্বর এখানে একটা প্যারা, কয়টা প্যারা বলো তো, 1 প্যারা বা খুব বেশি বড় হয় না। খ নম্বর তুমি এখানে 2টা প্যারার মধ্যে লিখবে, কয়টা প্যারার মধ্যে, 2টা প্যারা। গ নম্বর এটা 3টা প্যারার মধ্যে তোমাকে লিখতে হবে, আর ঘ নম্বর এখানে হচ্ছে 4টা প্যারার মধ্যে তোমাকে লিখতে হবে। এটা অবশ্যই ফলো করবে, এই নিয়মেই তুমি লিখবে।
যে কোনো একটা সৃজনশীল লিখে আমাকে পোস্ট করবে যে তোমার হাতে লেখা কেমন হয়েছে বা লেখা ঠিক আছে কিনা, আমি বলে দিব। দেখো, গোলাম মোস্তফা যশোর জেলায় জন্মগ্রহণ করে, এখানে 1 মার্ক। খ নম্বর 2টা প্যারায় তোমাকে লিখতে হবে, প্রথমে জ্ঞানমূলক, তারপরে 3 বা 4 লাইনে এটা একটু ব্যাখ্যা করতে হবে। হুমায়ুন কিভাবে নতুন জীবন ফিরে পেল, সেটা হচ্ছে পিতার আত্মত্যাগের মাধ্যমে হুমায়ুন নতুন জীবন ফিরে পেলেন। আর এই যে কাহিনীটা সেটা তো আমরা প্রত্যেকেই জানি যে পুত্র হুমায়ুন অসুস্থ হওয়ার পর পিতা বাবর তার সে হচ্ছে গভীর ধ্যানে মগ্ন ছিল এবং আল্লাহর নিকট গভীর ধ্যান করেছিলেন এবং তার প্রার্থনা করেছিল এবং তার নিজের জীবনের বিনিময়ে যাতে তার পুত্রের জীবনকে ফিরিয়ে দেন, এটা কিন্তু সম্রাট বাবর করেছিলেন। এভাবেই সম্রাট বাবর পুত্র হুমায়ুন অর্থাৎ শাহজাদা নতুন জীবন ফিরে পান। 2-1বার এটা পড়বা, পড়ার পর হচ্ছে তুমি এটা লিখতে পারবে এমনিতেই। গ নম্বর এটা কি হবে, উদ্দীপকটি কিভাবে জীবন বিনিময় কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ, মানে মিল, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ মানে মিল আর বৈসাদৃশ্যপূর্ণ হচ্ছে অমিল। তাহলে খেয়াল করো, সন্তানের প্রতি পিতামাতার যে অপরিসীম ভালোবাসা মমত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই খাতায় লিখবা, প্রায় 20 মিনিট সময়ের মধ্যে লিখে অবশ্যই পোস্ট করবা। এই মূল কথা কিন্তু টিচার এটাই দেখবে শুরুতে, তুমি এখানে কি লিখছো, এখানে যেন উদ্দীপক ফুটে তুলে না, মানে উদ্দীপকের লাইনগুলো এখানে খবরদার প্রথম লাইনে দিবে না জ্ঞানমূলক অংশে। সন্তানের প্রতি পিতামাতার অপরিসীম ভালোবাসা মমত্ববোধ এবং স্নেহ, পিতৃস্নেহ, অসুস্থ সন্তানকে সুস্থ করে তোলার যে চেষ্টা, উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। 2 নম্বর যে প্যারা থাকবে সেটা মূল কথা, এখানে হচ্ছে জীবন বিনিময় হবে, জীবন বিনিময়, একটু টাইপিং মিস্টেক ছিল এখানে। জীবন বিনিময় কবিতায় পুত্র হুমায়ুনের প্রতি সম্রাট বাবরের অকৃত্রিম মায়া, মমতা, আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে, এই মূল কথা বলেছি। আর 3 নম্বর যে প্যারাটা দিবে সেখানে উদ্দীপক প্লাস তোমার কবিতার যে যে বিষয় মিল আছে সেগুলো এখানে লিখবে 3 নম্বর প্যারাতে। 4 নম্বরে কি আছে দেখো, অর্থাৎ ঘ নম্বর, উদ্দীপকটি কি জীবন বিনিময় কবিতার সমগ্র ভাব ফুটে উঠেছে, তোমার যৌক্তিকতা দাও, তোমার লজিক কি এখানে। অর্থাৎ আমরা এখানে বলবো সমগ্র ভাব তো ফুটে ওঠেনি, অর্থাৎ সন্তানের জন্য আত্মত্যাগের দিকটি প্রতিফলিত না হওয়ায় আমরা জাস্ট দেখতে পাই, দেখো উদ্দীপকে কি, যে অসুস্থ একটা সন্তান, তার পাশে তার মা বসে আছে, কিন্তু আমরা এখানে এই বিষয়টি ফুটে ওঠেনি, যেটা হচ্ছে জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর তার নিজের জীবনের বিনিময়ে পুত্র হুমায়ুনের জীবন প্রতিদান হিসেবে চেয়েছিল সৃষ্টিকর্তার কাছে, এটা কিন্তু এই উদ্দীপকে ফুটে ওঠেনি। অর্থাৎ এই ঘ নম্বর প্রশ্নে যেটা চেয়েছে যেখানে কি সমগ্র ভাব ফুটে উঠেছে, তাহলে তুমি বলবা কি না সমগ্র ভাব ফুটে ওঠেনি। কেন? কারণ সন্তানের জন্য আত্মত্যাগের বিষয়টি এখানে পরিলক্ষিত হয়নি বা উপস্থিত নাই। 2 নম্বর যে প্যারা সেখানে কি হবে, মূল কথা হবে, মূল কথা আমি সারমর্ম লিখে দিয়েছি বা আগের সৃজনশীলও বলেছি। 3 নম্বর যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে প্যারাটা থাকবে, সেখানে কি করবে তুমি একেবারে এখানে উদ্দীপক প্লাস তোমার পঠিত যে জীবন বিনিময় কবিতা কোন কোন দিকে তোমার মিল আছে সেইগুলো তুমি লিখবে। 4 নম্বরে তোমার মন্তব্য, তোমার লজিক দিতে হবে এখানে, সেটা কি দেখো, জীবন বিনিময় কবিতায় সন্তানের প্রতি পিতার ভালোবাসা প্রকাশের পাশাপাশি সন্তানের জন্য তার আত্মত্যাগ ও জীবন বিসর্জনের দিকটি বেশ গুরুত্বপূর্ণ আছে, এখানে গুরুত্বপূর্ণ হবে। কিন্তু উদ্দীপকে অসুস্থ ছেলেটি মাকে সন্তানের যত্ন নিতে দেখা গেলেও সন্তানের জন্য জীবন ত্যাগ করতে হয়নি, তিনি কেবল অসুস্থ সন্তানের মাথায় হাত বুলিয়ে সেবা করেছেন, তাই উদ্দীপকটিতে জীবন বিনিময় কবিতার সমগ্র ভাব ফুটে ওঠেনি বলে আমি মনে করি। তাহলে দেখো এই যে কোন কোন সমগ্রভাব ফুটে উঠেছে কিনা, তাহলে তুমি বলবা এখানে আমরা জীবন বিনিময় কবিতায় দেখতে পাই এমন কিছু দিবে না, যে জীবন বিনিময় কবিতা হতে পায় যে সন্তানের জন্য যে পিতৃস্নেহের যে অপরিসীম একটা ভালোবাসা বা পিতৃস্নেহের কাছে যে মরণ পরাজয় ঘটেছে, ঠিক তেমনটা আমরা উদ্দীপকে দেখতে পাই না বা উদ্দীপকে অনুপস্থিত এই বিষয়টি। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে এখানে সমগ্র ভাব ফুটে ওঠেনি। এই ছিল জীবন বিনিময় কবিতা। আমি মূল বইয়ের প্রতিটা লাইন পড়িয়েছি, ব্যাখ্যা দিয়েছি, কিভাবে পড়বা সেটা বলেছি, গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি, এরপর গুরুত্বপূর্ণ তথ্য, তারপর হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবা বা কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা দিয়েছি। এবার আমরা পরবর্তী কবিতা বৃষ্টি কবিতা নিয়ে আলোচনা করব।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, বৃষ্টি কবিতা, এবং লিখেছেন ফররুখ আহমেদ। তার জীবনকাল দেখো 1918 থেকে 1974 পর্যন্ত। এই বৃষ্টি কবিতা পড়ার আগে আমরা এই কবিতার যে মূল ভাব অংশটুকু রয়েছে সেটা তো জানবো, এবং যে শিখনফলগুলো রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। এই কবিতা পড়ার পর আমরা কোন বিষয় সম্পর্কে অবগত হতে পারবো? দেখো, প্রকৃতিতে যে বৃষ্টির একটা প্রভাব রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারবো। যে প্রকৃতি রুক্ষ থাকে, শুষ্ক থাকে, সেই প্রকৃতিতে যখন বৃষ্টির আগমন ঘটে তখন সেটা কী হয়ে যায়? সতেজ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। বৃষ্টির আগমনের পরেই কিন্তু, আগে না কিন্তু, বৃষ্টির আগমনের পরেই কিন্তু প্রকৃতি যে রুক্ষ ছিল, সূক্ষ্ম ছিল, সেটা সতেজ, সজীবতা ফিরে আসে। এবং এর পাশাপাশি মানুষের মনেও কিন্তু বৃষ্টির প্রভাব রয়েছে। এবার বৃষ্টির দিনে অনেকেই বৃষ্টিতে ভেজে এবং তার মনে হচ্ছে অনেক আনন্দ হয়, বা একই সাথে বিরহ কিন্তু আছে এখানে। তাহলে আমরা দুইটা বিষয় সম্পর্কে বিশেষভাবে অবগত হতে পারবো। একটি হচ্ছে প্রকৃতিতে বৃষ্টির প্রভাব, আরেকটি হচ্ছে মানুষের মনে এই বৃষ্টির প্রভাব। চলো আমরা আগে মূল বইয়ের যে কবিতা রয়েছে সেটা আগে পড়ে আসি, এবং এইখানে যে তথ্যগুলো আমি হাইলাইট করে দেব তোমরা মূল বইয়ে হাইলাইট করে রাখবে। শুরুতেই বৃষ্টি, ফররুখ আহমদ, এই নামের বানানটা গুরুত্বপূর্ণ, এবং অনেক সময় দেখবে তোমাদের জ্ঞানমূলক অংশে এই যে জন্ম সালটা কিন্তু পরীক্ষা আসে। যেমন ফররুখ আহমেদ 1918 সালের 10ই জুন মাগুরা জেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কত তারিখে? 1918 সাল, এবং তারিখটা হচ্ছে 10 জুন। কোন জেলা? মাগুরা জেলা, এবং মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ফররুখ আহমেদ কলকাতা রিপন কলেজ থেকে আইএ, এটা মনে রাখবা, কোথায়? কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাশ করেন, এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স ও ইংরেজি অনার্সের ছাত্র ছিলেন। এরপরে দেখো, কিন্তু পরীক্ষা না দিয়ে কর্মজীবনে তিনি প্রবেশ করেন। কর্মজীবনে তিনি নানা পদে তিনি নিয়োজিত হন, এবং 1947 থেকে 1972 সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন। গুরুত্বপূর্ণ এটা, আমি দেখো 7 স্টার দিয়ে রাখছি, যেটা গুরুত্বপূর্ণ আমি 7 স্টার বা 100% কোনোটাই দিয়ে রাখবো। ইসলামী আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা ইসলামী আদর্শ ঐতিহ্য, এখানে আমি 100% দিয়ে রাখছি, এটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে, তোমরা এইভাবে দিয়ে রাখবে। যে প্রশ্ন আসতে পারে ফররুখ আহমেদের এর যে কাব্য সৃষ্টিতে অনুপ্রেরণা বা প্রেরণা জুগিয়েছিল কোনটি? সেক্ষেত্রে দেখো, এক হচ্ছে ইসলামী আদর্শ, আর একটা হচ্ছে ঐতিহ্য। তাহলে রোমান সংখ্যা অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্ন আছে এইভাবে আসতে পারে, যে একটা হচ্ছে ইসলামী আদর্শ, একটা হচ্ছে ঐতিহ্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ কোনগুলো? এগুলো তোমাদের একইভাবে এমসিকিউ প্লাস হচ্ছে ক নম্বরে আসতে পারে। সাত সাগরের মাঝি, এরপরে দেখো সিরাজ জাম মনিরা, নৌফেল ও হাতেম, তারপরে মুহূর্তের কবিতা, পাখির বাসা, হাতেম তাই, এটা গুরুত্বপূর্ণ, হাতেম তাই, নতুন লেখা, হরফের ছড়া, ছড়ার আসর ইত্যাদি। সাহিত্যে তার যে অবদান ছিল সে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, 21 পদক সহ, এখানে দেখো একটি শব্দ রয়েছে মরণোত্তর, মানে মৃত্যুর পর অনেক পুরস্কারে তিনি ভূষিত হন। এবং সর্বশেষ তিনি 1974 সালে 19 অক্টোবর পরলোক গমন করেন। এই যে কত সাল? 1974 সাল তিনি পরলোক গমন করেন। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ যে 1947 থেকে 72 সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন, এবং তার যে কাব্য সৃষ্টি, এই কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছিল কে? কোনটি? ইসলামী আদর্শ ও ঐতিহ্য। এরপর মূল কবিতাটি দেখো, এটা 14 লাইনের কবিতা, এবং ছোট কবিতা, কিন্তু এখানে অনেক বোঝার আছে। যেমন বলা হয়েছে দেখো, বৃষ্টি এলো, বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত। এই প্রতীক্ষিত দ্বারা কি বুঝিয়েছে বলতো? মানে অনেক আকাঙ্ক্ষিত বৃষ্টি, অনেক দিন হচ্ছে, দীর্ঘদিন ধরে প্রকৃতি হচ্ছে সূক্ষ্ম আছে, তারপর হচ্ছে রুক্ষ আছে, সে প্রকৃতিতে বৃষ্টির প্রভাব এতটাই গুরুত্বপূর্ণ যে বৃষ্টি আসার পর প্রকৃতি কী হয়ে যাবে? সজীব হয়ে যাবে, সতেজতা ফিরে পাবে। এবং প্রশ্ন আসতে পারে এই কবিতায় কয়টা নদীর নাম বলা হয়েছে? দেখো, পদ্মা আর কি মেঘনা, একটা একটা করে অপশনে থাকতে পারে, বা দুইটাও থাকতে পারে। পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রাম, আবাদি গ্রাম মানে কি? যেখানে ফসল চাষাবাদ হয়, আর একটা আছে অনাবাদি, যেখানে চাষাবাদ হয় না।
তাহলে খেয়াল করো, বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি মানে বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি এলো পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে। বৃষ্টি এলো পূবের হাওয়ায়, খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ, পূবের হাওয়া দ্বারা কি বুঝিয়েছে, পূর্ব দিক থেকে যে বাতাসটা আসে সেখানে সেই বাতাসের মধ্যে কিন্তু বৃষ্টির কণা থাকে, ছোট ছোট কণা থাকে। বৃষ্টি এলো পূবের হাওয়ায় বিদগ্ধ আকাশ, বিদগ্ধ মানে কি বলো, দগ্ধ মানে হচ্ছে পোড়া, পুড়ে যাওয়া। তাহলে বৃষ্টি এলো পূবের হাওয়ায় বিদগ্ধ আকাশ মানে পুড়ে যাওয়া যে আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়, কাজল মানে হচ্ছে কালো, কালো ছায় মাঠ ঢেকে গেল, মানে বৃষ্টির যখন আসলো তখন। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার, সওয়ার মানে কি বলতো, আগ্রহ, আরোহী মানে যে ওঠে আর কি। আমি বলেছিলাম কবিতা পড়ার আগে তোমরা যদি শব্দার্থগুলো পড়ে নাও তাহলে কবিতার লাইনগুলো বুঝতে তোমার সুবিধা হবে। চলো আমরা একটু শব্দার্থগুলো দেখে আসি। দেখো, বিদ্যুৎ রূপসী পরি অর্থ কি, অর্থাৎ বিদ্যুৎ চমকানোকে লোকজ ধারণা অনুযায়ী সুন্দরী পরীর সঙ্গে তুলনা করা হয়েছে। ওই যে বিদ্যুৎ চমকায় না, ওই বিদ্যুৎ চমকানোকে যে লোক সংস্কৃতি একটা ধারণা আছে, সে ধারণা অনুযায়ী এটাকে পরীর সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে? সুন্দরী পরীর সঙ্গে, যে মেঘে মেঘে ঘুরে বেড়ায়। সবার অর্থ কি দেখো, আমরা একটু আগেই দেখলাম যে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে, কিসে মেঘে মেঘে হয়েছে সওয়ার, সওয়ার শব্দের অর্থ হচ্ছে দেখো আরোহী মানে ওঠা, যে ওঠে আর কি, তাকে বুঝিয়েছে। রুগ্ন বৃদ্ধ, অর্থাৎ তারপরে আমরা দেখি দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার। দিগন্ত মানে কি বলতো, দিক যগন্ত মানে যেখানে দিকের শেষ হয়ে যায়, যেখানে দিকের শেষ হয় তাকে বলা হয় দিগন্ত বলা হয়। অর্থাৎ দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের মানে বন কেয়া শিহরায়, শিহরায় মানে কি আমরা অনেক সময় চমকিয়ে উঠি, সেটাকে বুঝিয়েছে। আর দিক দিগন্ত মানে কি দেখো, আমি এখানে দাঁড়িয়েছি, দেখে এসে মানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আকাশ আর মাটি হচ্ছে এক হয়ে গিয়েছে, মানে যেখানে দিগন্তের শেষ সেটাকে বলা হয় যে দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কিয়া শিহরায়। রৌদ্রদগ্ধ মানে রোদে, রোদে যে হচ্ছে পুড়ে যায় ধান ক্ষেত, রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। কার স্পর্শ পেতে চাই? বৃষ্টির স্পর্শ পেতে চাই। তারপরে দেখো, নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ জোয়ার, পূর্ণ প্রাণের জোয়ার। কিসের জোয়ার? দেখো তো, প্রাণের জোয়ার। তাহলে যে নদীর যে ফাটল, দেখবা গ্রীষ্মকালে যখন বৃষ্টি তেমন হয় না, প্রকৃতি রুক্ষ শুষ্ক থাকে, মাঠ ঘাট ফেটে কি হয়ে যায় বলো তো, চৌচির হয়ে যায়। মনে করো এই যে মাঠঘাটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই নদীর যে ফাটল, বৃষ্টির অভাবে যখন বৃষ্টি হয় তখন দেখো কি নদীর ফাটলে বন্যা আনে প্রাণের জোয়ার। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতো। দেখবা অনেক বৃদ্ধ ব্যক্তি, যারা বিশেষ করে চিকন আছে, তাদের ওই যে হাতের মধ্যে দেখবা রগ উঠে যায়। যেমন বৃষ্টির অভাবে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, ঠিক তেমনইভাবে ওই যে বৃদ্ধ ব্যক্তির তোমার হচ্ছে রগ ওঠা হাতের মতন যে রগগুলো ভেসে যায়, আর বৃষ্টির অভাবে মাঠঘাট যেমন হচ্ছে চৌচির হয়ে ফেটে যাচ্ছে, এটাকে সামঞ্জস্য মানে এক কাতারে দেখিয়েছে আর কি। অর্থাৎ দেখো, এই যে রুগ্ন বৃদ্ধ ব্যক্তির ভিখারির রগ ওঠা হাতের মতো, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে, এমসিকিউতে। খেয়াল করো, এটা দ্বারা বুঝিয়েছে কি, অর্থাৎ দীর্ঘ বর্ষণীন দিনে মাঠঘাট শুকিয়ে যে রুক্ষ মূর্তি ধারণ করেছে, কবিতাকে রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সঙ্গে তুলনা করেছেন। এরপরে দেখো, রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। অর্থাৎ মাঠটা কি রুক্ষ ছিল এবং আসমান শোনে, কে শোনে? আসমান শোনে সেই বর্ষণের সুর। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। গুরুত্বপূর্ণ, ক নম্বরে আসতে পারে যে, এটা তো পড়লামই, তৃষাতপ্ত মানে হচ্ছে পিপাসায় কাতর, এটা কিন্তু তোমাদের ক নম্বরে আসতে পারে, ক বা এমসিকিউতে, যে তৃষাতপ্ত অর্থ কি, সেটা হচ্ছে পিপাসায় কাতর। এরপরে দেখো বলেছে, পাড়ি দিয়ে যেতে চাই বহুদূর প্রান্তর বন্ধুরে। বন্ধুর মানে হচ্ছে কঠিন, বন্ধুর মানে কি বলতো, এখানে কঠিন অর্থে বুঝিয়েছে। প্রান্তর মানে হচ্ছে দেখো মাঠের যে হচ্ছে কঠিন একটা প্রান্তর দ্বারা এখানে মাঠকেই বুঝিয়েছে আর কি। পাড়ি দিয়ে যেতে চাই বহু পথ প্রান্তর কঠিন, এবং সে পথটা কি বলতো, কঠিন পথ। যেখানে বিস্তৃত, বিস্তৃত অর্থ কি বলতো, যেখানে হচ্ছে স্মৃতি,
আমাদের যে পূর্বের যে স্মৃতিগুলো ছিল সেগুলো দেখো আমাদের বর্ষার দিনে কিন্তু আমাদের সেগুলো মনে পড়ে, অর্থাৎ যে স্মৃতিগুলো আমরা ভুলে যাই না এমন, সেটাকে বিস্তৃত বলেছে। যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, নিঃসঙ্গ মানে একাকী, নির্জনতা রাখি একাকী বুঝিয়েছে, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর, অর্থাৎ এই মেদুর দ্বারা, বিষণ্ণ মেদুর দ্বারা বুঝিয়েছে। দেখবা বর্ষার সময় একটা ভেজা ভেজা গন্ধ থাকে, সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ দেখো বিষণ্ণ মেদুর দ্বারা বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দ্রবীভূত হয়েছে। অর্থাৎ এখানে বিষণ্ণ মানে কি বলতো, এখানে বিষণ্ণ মেদুর দ্বারা বুঝিয়েছে যে বৃষ্টির পূর্বে যে অবস্থাটা ছিল, অর্থাৎ বৃষ্টিবিহীন প্রকৃতির যে রুক্ষতা বৃষ্টির আগমনে সেটা কি দূর হয়েছে, দূরীভূত মানে দূর হয়েছে। প্রকৃতি এখন স্নিগ্ধ কোমল হয়ে চারিদিক করে তুলেছে প্রাণোচ্ছল। অর্থাৎ বৃষ্টির আগমনের পর দেখো এখানে বলেছে যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর, অর্থাৎ আগে যে বৃষ্টিহীন ছিল সে প্রকৃতির রুক্ষতা দূর হয়েছে, সেটা কিসের আগমনে, বৃষ্টির আগমনে দূর হয়েছে। এবং যেখানে প্রকৃতি এখনও স্নিগ্ধ কোমল হয়ে এবং চারিদিক করে তুলেছে কি প্রাণোচ্ছল করে তুলেছে। তো মনে রাখবা যখন বৃষ্টি হয় না বা প্রকৃতি তখন রুক্ষ থাকে, শুষ্ক থাকে, চারিদিক মাঠঘাট চৌচির হয়ে যায়, ফেটে যায়, কিন্তু বৃষ্টির আগমনে তখন সেটা সজীবতা ফিরে পায়, সতেজতা ফিরে পায় এবং প্রকৃতির কি হয়ে যায় বলো তো, চারিদিক স্নিগ্ধ কোমল হয়ে যায় এবং প্রাণোচ্ছল করে তোলে চারিদিক, এটা এখানে বলা হয়েছে। অর্থাৎ এরপর হচ্ছে তোমরা পাঠ পরিচিতি অংশটুকু দেখবা যে বৃষ্টি কবিতাটি হচ্ছে ফারুক আহমেদের মুহূর্তের কবিতা। দেখো গুরুত্বপূর্ণ, মুহূর্তের কবিতা এই কাব্য থেকে সংকলিত হয়েছে, নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান এবং এই কৃষি প্রধান বাংলার বহু প্রতীক্ষিত মানে বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি নিয়ে এই কবিতাটি লিখিত হয়েছে। প্রকৃতিতে বর্ষা কি নিয়ে আসে বলো তো, প্রাণ স্পন্দন নিয়ে আসে। এই যে খুবই গুরুত্বপূর্ণ এটি, প্রকৃতিতে বর্ষা নিয়ে আসে প্রাণ স্পন্দন, প্রাণ ফিরে পায়, আলাদা একটা সজীবতা ফিরে পায়। আর হচ্ছে এই বৃষ্টি হচ্ছে বর্ষার প্রাণ, এমসিকিউতে আসতে পারে যে বর্ষার প্রাণ কোনটি, সেটা হচ্ছে দেখো এই বৃষ্টি। এ সময় নদীর দুধার প্লাবন দেখা দেয়, ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়। দেখবা বন্যার পর অর্থাৎ নদ নদীর আশেপাশে যে হচ্ছে ভূমিগুলো থাকে সেগুলো হচ্ছে উর্বরতা বৃদ্ধি পায় এবং ভালো ফসল হয় আর কি। এজন্য বলেছে যে ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়, বৃষ্টির সময় আকাশে সর্বত্র মেঘের খেলা দেখা যায়, বর্ষার ফুল চারিদিকে মোহিত করে। বৃষ্টির পর অনেক ফুলও কিন্তু গাছে ফোটে আর কি, অর্থাৎ রুক্ষ মাটি বৃষ্টিতে কি প্রাণ জোড়ায়। বৃষ্টির দিনে সংবেদনশীল, এখানে দেখো গুরুত্বপূর্ণ একটি লাইন যে বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও কি রসসিক্ত হয়ে ওঠে, তার মনে পড়ে সুখময় অতীত। অর্থাৎ বৃষ্টি শুধু হচ্ছে আমাদের সুখকেই মনে করিয়ে দেয় না, আমাদের যে পুরনো স্মৃতি বা ভালো লাগা, ভালো খারাপ সব কিছু কিন্তু মনে করিয়ে দেয়। তাহলে দেখো মনে পড়ে সুখময় স্মৃতি, পুরনো স্মৃতি মনে পড়ে, আর সে ভালো লাগার আলপনা আঁকে মনে মনে। এই বৃষ্টি কখনো বিষণ্ণে করে মন, একাকী জীবনে বাড়ায় বিরহ। তাহলে বৃষ্টি দেখো একাকী, এখানে বলেছিল একটা লাইন যে যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, অর্থাৎ আমাদের যে অতীতে যে স্মৃতিগুলো ছিল সেগুলো কিন্তু মনে পড়ে যায়। এবং এখানে দেখো বলাই হয়েছে যে এই বৃষ্টি একাকী জীবনে কি বাড়ায় বলো তো, বিরহ বাড়ায়। সুতরাং বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালাবদলের নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তির জীবনও কতটা সম্পৃক্ত তারই কাব্যরূপ কবিতায় ফুটে উঠেছে। অর্থাৎ আমরা এই কবিতায় দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি, সেটা হচ্ছে দেখো মানব মনে বৃষ্টির প্রভাব, আর একটা আমরা জানতে পারি যে প্রকৃতিতে বৃষ্টির প্রভাব। এই দুইটা তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কবিতায়। তাহলে যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি এগুলো এইভাবেই তোমরা পড়বা, এখান থেকে তোমরা কমন পাবা। এবার হচ্ছে দেখো স্লাইডে যে গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি এগুলো তুমি কি করবা, খাতায় নোট করবা, যে অংশগুলো আমি নোট লিখে রাখবো সেগুলো। পাঠ পরিচিত অংশটুকু দেখো, এটা তো একটু আগেই পড়েছি, আরেকবার দেখো। কবিতাটিতে কৃষি প্রধান বাংলাদেশের মানুষের বহুল যে প্রতীক্ষিত বৃষ্টি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বৃষ্টির পরে নদীর দুপাশের আবাদি গ্রামের ছবি এবং এ সময় আকাশের কালো মেঘের কথা তুলে ধরা হয়েছে।
দুপাশের পরিবেশ কেমন থাকে এবং আকাশ যে ঘন ঘটা কালো মেঘে ঢাকা থাকে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এই বৃষ্টি কবিতায়। বৃষ্টির দিনে বাংলার প্রকৃতির অপরূপ রূপে সেজে ওঠার যে স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং রৌদ্রদগ্ধ ধানক্ষেত যে রোদে পুড়ে যায় এবং বৃষ্টির প্রতি যে আকাঙ্ক্ষা তা তুলে ধরা হয়েছে। বৃষ্টির দিনে মানুষের মনের অবস্থা অর্থাৎ সুখময় স্মৃতির যে আনাগোনা এবং ভালো লাগার আলপনা আকার যে একটি সুমধুর আবহ সৃষ্টি হয় তার প্রকাশ ঘটেছে। সর্বোপরি এই বৃষ্টি শুধু প্রকৃতিকে সাজিয়ে তোলে না, বরং মানুষের মনকেও রাঙিয়ে তোলে। বৃষ্টির দিনে দেখবা আমরা যদি জানালার ধারে বসে থাকি, দেখবো যতদূর পর্যন্ত মানে চোখ যায় শুধু দেখতে ইচ্ছা করে। অনেকে বৃষ্টিতে ভেজে একটা আলাদা একটা আনন্দ এবং একটা বার্তা কিন্তু বয়ে নিয়ে আসে এই বৃষ্টি। এবং এই বৃষ্টির সাথে মানব মনের কিন্তু আলাদা একটা সম্পর্ক আছে এবং মানব মনকে প্রাণোচ্ছল এবং জাগিয়ে তোলে কিন্তু এই বৃষ্টি। এবার দেখো শিখন ফল বোর্ডভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ অর্থাৎ সৃজনশীল। বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এই বৃষ্টি কবিতা থেকে, সেখান থেকে অর্থাৎ উদ্দীপক, তার উদ্দীপক এই কেন্দ্রিক ছিল। এবারও যে এগুলো আসবে তোমার এই কেন্দ্রিকই থাকবে। দেখো, বৃষ্টির প্রতীক্ষায় তৃষাতপ্ত প্রকৃতির চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ তোমার যে উদ্দীপকটা থাকবে সেটা এই কেন্দ্রিক থাকবে। এবং এই শিখন ফলগুলো তুমি কোথায় লিখবে? তুমি সৃজনশীল প্রশ্নের গ আর ঘ নঙের যে জ্ঞানমূলক অংশ রয়েছে, সেখানে কিন্তু এগুলো তোমাকে লিখতে হবে। দেখো, বর্ষায় প্রকৃতিতে প্রাণের সঞ্চারের চিত্র। বর্ষায় প্রকৃতিতে প্রাণের যে সঞ্চার, রুক্ষ সূক্ষ্ম যে অবস্থা থাকে সেখানে যে প্রাণের সঞ্চার ফুটে ওঠে সেটা এখানে তুলে ধরা হয়েছে। জনজীবনে বর্ষার ইতিবাচক দিক। ইতিবাচক মানে কি বলতো? পজিটিভ দিক। আর নেতিবাচক মানে নেগেটিভ দিক। তাহলে বর্ষায় জনজীবনে ইতিবাচক দিকের প্রভাব এখানে ফুটে উঠেছে। তোমার কৃষি প্রধান যেহেতু আমাদের দেশ, অনেকে যারা প্রান্তিক কৃষক তারা এই বৃষ্টির বা বর্ষার এই পানির জন্য কিন্তু মানে অপেক্ষা করে থাকে তাদের চাষাবাদের জন্য। বৃষ্টি স্নাত প্রকৃতির রূপ। অনেকে বলে না যে বৃষ্টি স্নাত বা বৃষ্টির জন্য অনেকে ভেজে বা বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেয়, ফুটবল খেলে। এই চিত্রগুলো দেখো মানব জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানব মনে সঙ্গে বৃষ্টির গভীর সম্পর্ক নির্ণয়। তাহলে এই 5টা শিখন ফল আমরা জানার মাধ্যমে এই 5টা থেকেই কিন্তু তোমাদের উদ্দীপকগুলো সেট হবে। উদ্দীপক যেটাই থাকুক না কেন তার মূল থিম কিন্তু এইগুলোই থাকবে। এবার দেখো পরবর্তী অংশটুকু, এই কবিতার সারমর্ম। আমি প্রতিটা কবিতারই এবং গল্পেরই সারমর্ম দিব, সেগুলো তোমরা আলাদাভাবে খাতায় নোট করে রাখবা। তোমাদের যখন বোর্ড পরীক্ষা তার আগের দিন রাতে তোমরা কোনগুলো দেখবা, এগুলোই দেখবা। এটা নোট করবা, আমি এখানে নোট লিখে রাখছি, এবং এটা নোট করবা। দেখো, বৃষ্টি কবিতায় কবি বৃষ্টির দিনে বাংলা যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বা অপরূপ দৃশ্য এবং মানব মনের অনুভূতি তুলে ধরেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাই বৃষ্টি কবিতায় বৃষ্টির দিনে যে বাংলার প্রকৃতির অপরূপ দৃশ্য এবং মানব মনের সাথে এর যে একটা অনুভূতি বা সম্পর্ক সেটা এখানে তুলে ধরা হয়েছে। বর্ষা যে প্রকৃতিতে একটি প্রাণের সঞ্চার করে এবং প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে তার প্রকাশ ঘটেছে এই কবিতায়। এছাড়াও বৃষ্টির দিনে মানুষের মনে স্মৃতির আনাগোনা ও ভালোবাসার যে ছবি আঁকা হয় সেটাও প্রকাশ করা হয়েছে এই কবিতায়। অর্থাৎ মানব মনে সুখকর অনুভূতি কাজ করে, মানে সুখের যে একটা অনুভূতি সেটা কাজ করে এই বৃষ্টির দিনে। সর্বোপরি বৃষ্টি বাংলার প্রকৃতি ও মানুষের মনের স্মৃতি ও অনুভূতিকে জাগিয়ে তোলে। খুবই গুরুত্বপূর্ণ লাইনটি। এবং তুমি এই কবিতার সারমর্ম তুমি কোথায় ব্যবহার করবা? দেখো, তুমি গ আর ঘ নং যে সৃজনশীল লিখবে তার 2 নং যে প্যারা, 2 নং প্যারাতে এগুলো কিন্তু তুমি লিখবে। আমি কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দিচ্ছি এবং কোথায় কোনটা লিখবে সেটাও বলে দিচ্ছি যাতে তোমরা সর্বোচ্চ মার্ক পাও। তাহলে দেখো, শেষের দুইটা লাইন বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানব মনে সুখকর অনুভূতি কাজ করে এবং এর পাশাপাশি বৃষ্টি বাংলার প্রকৃতি ও মানুষের মনে স্মৃতি ও অনুভূতিকে জাগিয়ে তোলে এই বৃষ্টি। আশা করি বুঝেছ। এবার পরবর্তী অংশ দেখো। এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয়বস্তু এখন আলোচনা করব, যেগুলো তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলকে আসতে পারে। অর্থাৎ বৃষ্টি কবিতাটি ফররুখ আহমদ রচিত।
এবং এই কবিতাটি নতুন প্রাণের স্পন্দন নিয়ে প্রকৃতির বুকে আবির্ভাব ঘটে বৃষ্টির। তাহলে দেখো গুরুত্বপূর্ণ একটি লাইন, যে বৃষ্টি কবিতায় নতুন প্রাণের স্পন্দন নিয়ে প্রকৃতির বুকে আবির্ভাব ঘটে এই বৃষ্টির। বৃষ্টি কবিতায় বৃষ্টির সময় আকাশে সর্বত্র মেঘের খেলা দেখা যায়। সর্বত্র মানে সব সময়। বৃষ্টি কবিতায় বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষের রসসিক্ত হয়ে, দেখো গুরুত্বপূর্ণ একটি লাইন, যে সংবেদনশীল মানুষের রসসিক্ত হয়ে ওঠার কথাও কিন্তু বলা হয়েছে। এই কবিতায় কখনো মানব মনকে কি করে বলো তো? বৃষ্টি কখনো মানব মনকে বিষণ্ণ করে, মানে আনন্দহীন করে তোলে, এবং একাকী জীবনে বাড়ায় কি বলো তো? বিরহ। বৃষ্টির দিনে যদি তুমি একা থাকো তাহলে তোমার মনে কি আলাদা একটা বিরহ বাড়াবে, দুঃখ বাড়াবে। এই বৃষ্টি কবিতার চরণ সংখ্যা, এটা এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে 14 চরণ বিশিষ্ট। স্বর অর্থ কি? সেটা হচ্ছে আরোহী, এটা কিন্তু তোমাদের ক নম্বরে আসতে পারে। স্বর শব্দের অর্থ আরোহী মানে ওঠা। বিষণ্ণ মেদুর দ্বারা বৃষ্টি কবিতায় স্নিগ্ধ কোমল প্রকৃতিকে বুঝিয়েছে, অর্থাৎ বৃষ্টির আগে, বৃষ্টি আগমনের পূর্বে প্রকৃতি কেমন থাকে? রুক্ষ শুষ্ক থাকে। আর বৃষ্টির আগমনের পর তখন প্রকৃতিটা কী হয় বলো তো? স্নিগ্ধ কোমল হয়। কি হয়? স্নিগ্ধ কোমল। এখানে দেখো এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি 100% দিয়ে রাখছি, যে বিষণ্ণ মেদুর দ্বারা কী বোঝানো হয়েছে সেটা দেখো, স্নিগ্ধ কোমল প্রকৃতিকে বোঝানো হয়েছে। স্নিগ্ধ কোমল যেইভাবে পড়াচ্ছে এইভাবেই খুব ভালোভাবে পড়বা, নোট করবা, তাহলে তুমি এমসিকিউতে তো আটকাবেই না, এবং সৃজনশীল প্রশ্নে তুমি সর্বোচ্চ মার্ক পাবে। অনেকে বাংলা নিয়ে দুশ্চিন্তায় আসো যে কিভাবে কি করব। তোমরা প্রতিটা ক্লাস ভালোভাবে করো, আর কিছু লাগবে না। এরপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা এখানে দিয়েছি। সবগুলো তো গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রেখেছি। বিদগ্ধ আকাশ বলতে কি বুঝিয়েছে? এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নেও কিন্তু এগুলো আসতে পারে। বিদগ্ধ আকাশ বলতে বুঝিয়েছি বৃষ্টি কবিতায় বিদগ্ধ মানে কি? দগ্ধ মানে হচ্ছে পুড়ে যাওয়া। আকাশ বলতে সুন্দর ও রঙিন আকাশকে বোঝানো হয়েছে। তাহলে দেখো, বিদগ্ধ আকাশ বলতে সুন্দর ও রঙিন আকাশকে বোঝানো হয়েছে, যা বৃষ্টির দিনে কালো মেঘে ঢেকে যায়। তাহলে যে বিদগ্ধ যে আকাশটা ছিল সেটা বৃষ্টির দিনে কিসে ঢেকে যায়? কাজল কালো বলা হয়েছে, যে কাজল মানে হচ্ছে কালো, কালো মেঘে ঢেকে যায়। বিদ্যুৎ রূপসী পরি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে দেখো, বৃষ্টির পূর্বে আকাশে কালো মেঘের ঘন ঘটা সৃষ্টি হয়। কিসের? কালো মেঘের। এবং মেঘ আকাশে ভেসে বেড়ানোর সময় পরস্পরের সাথে ঘর্ষণ লাগে, অর্থাৎ আকাশে যখন কালো মেঘ ভেসে বেড়ায় তখন একটা আরেকটার সাথে কি ঘর্ষণ লাগে। এই ঘর্ষণে কি হয় বলতো? আলো সৃষ্টি হয়। যে আমরা বলি না বিদ্যুৎ চমকিয়েছে, ওইটাই হচ্ছে কিন্তু বলো সেই আলোকে বলা হয় বিজলি। বিজলি চমকানোকে লোকজ ধারণা, লোক কথা মানে লোক সংস্কৃতি আছে, অর্থাৎ লোকজ ধারণা অনুযায়ী সুন্দরী পরীর সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ খুব ভালোভাবে বোঝো, এই যে বিদ্যুৎ রূপসী পরি দ্বারা বৃষ্টির পূর্বে আকাশে কালো মেঘের যে ঘন ঘটা সৃষ্টি হয়, এবং মেঘ আকাশে কি ভেসে বেড়ায়, এবং পরস্পরের সাথে একটার সাথে ধাক্কা লাগার পরে ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে কি আলো সৃষ্টি হয়, এবং সে আলোই হচ্ছে বিজলি। এবং এই বিজলি চমকানোকে লোকজ ধারণা অনুযায়ী কি বলা হয়? এই যে সুন্দরী পরীর সাথে তুলনা করা হয়। অনেকে ওই যে বলে বাস পড়েছে আর কি, এটা বলা হয়ে থাকে আর কি। বিষণ্ণ মেদুর কি? বিষণ্ণ মেদুর দেখো একটু আগে আমরা পড়লাম, সেটা হচ্ছে স্নিগ্ধ কোমল প্রকৃতি। স্নিগ্ধ কোমল প্রকৃতিকে বোঝানো হয়েছে। অর্থাৎ বৃষ্টির দিনে প্রকৃতির সাথে মানব মনেও অতীতের যে সুখকর প্রশ্ন স্মৃতি জাগ্রত হয়, অর্থাৎ বিস্তৃত স্মৃতি বলা হয়েছে, যে স্মৃতি আমরা ভুলে যেতে পারি না, অতীত যে স্মৃতিগুলো, অর্থাৎ বৃষ্টির দিনে প্রকৃতির সাথে মানব মনেরও অতীতের তোমার সুখকর প্রশ্ন স্মৃতি জাগ্রত হয়। স্মৃতি মানব মনকে আলোড়িত করে তোলে, এবং স্মৃতি প্রশ্ন গাতর বর্ষার দিনকে কবি বিষণ্ণ মেদুর বলেছেন। অর্থাৎ স্নিগ্ধ কোমল প্রকৃতিকে বলা হয়েছে বিষণ্ণ মেদুর, স্নিগ্ধ কোমল প্রকৃতি। অর্থাৎ এই তিনটা শব্দ দ্বারা যে ব্যাখ্যাটা এখানে কয়েকবার তোমরা পড়বা, প্রয়োজনে এটা তোমরা নোট করবা। অর্থাৎ এখন পর্যন্ত 3টা নোট করতে বললাম। জ্ঞানমূলক প্রশ্ন দেখো, যেগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। যে ফারুক আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা কী ছিল? সেটা দেখো, তার কাব্য সৃষ্টির প্রেরণা ছিল ইসলামী আদর্শ ও ঐতিহ্য। খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের ক নম্বরে আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে এই প্রশ্নটা। সেটা হচ্ছে যে ফারুক আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা কী ছিল? সেটা হচ্ছে ইসলামী আদর্শ ঐতিহ্য। ইসলামী আদর্শ কি বলতো? ঐতিহ্য। 100% দিয়ে রাখছি।
ফারুক আহমেদ কত সালে মৃত্যুবরণ করে? 1974 সালে। তোমাদের অনেক টেস্ট পরীক্ষায় দেখেছি, অনেক স্কুলে তোমাদের এই প্রশ্নটা দিয়েছে আর কি, যে ফারুক আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? 1974 সালে। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে? ফারুক। দেখো আবার ক দিও না, কিন্তু এখানে খ আছে, ফারুক আহমদ। নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে কে? সেটা হচ্ছে এ দেখো বন্যা। এটা কিন্তু তুমি ভুল করে বৃষ্টি, যেহেতু বৃষ্টি কবিতা পড়ছো, বৃষ্টিও কিন্তু দিয়ে আসতে পারো, কিন্তু এটা দেখো কি হবে, নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে হচ্ছে বন্যা। নদীর পানির ধারণ ক্ষমতার বাইরের পানি প্রবাহকে কি বলা হয়? বন্যা বলা হয়। নদীর পানির ধারণ ক্ষমতার বাইরের যে পানি প্রবাহ তাকে বলা হয় বন্যা, অর্থাৎ নদীর যে ফাটল, এই ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে হচ্ছে এই বন্যা। তারপরে দেখো বৃষ্টি কবিতায় আকাশটি কেমন ছিল? সেটা হচ্ছে বিদগ্ধ। দগ্ধ মানে হচ্ছে পুড়ে যাওয়া। বৃষ্টি কবিতায় কে রৌদ্র দগ্ধ? সেটা হচ্ছে দেখো ধান ক্ষেত। এটা এমসিকিউতে আসতে পারে, যে বৃষ্টি কবিতায় ধান ক্ষেত হচ্ছে রৌদ্র দগ্ধ, রোদে পুড়ে গেছে ধান ক্ষেত। এরপর দেখো এগুলো জ্ঞানমূলকের জন্য এনাফ। অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোনগুলো পড়বা? যে বৃষ্টি হলো বহু প্রতীক্ষিত যে বৃষ্টি, এই চরণটি দ্বারা কি বুঝিয়েছে? যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন, সেক্ষেত্রে তোমাকে দুইটা প্যারাতে লিখতে হবে। প্রথমে মূল ভাব মানে মূল কথাটা, এরপর 3 বা 4 লাইনে তুমি এটা ব্যাখ্যা করবে। অর্থাৎ প্রতীক্ষিত মানে আকাঙ্ক্ষিত, বহুদিনের অপেক্ষার পর প্রকৃতিতে প্রাণের স্পন্দন নিয়ে এসেছে বৃষ্টি, এ কথা বোঝাতেই প্রশ্নোক্ত চরণটি করা হয়েছে। এটা তুমি জ্ঞানমূলক অংশে লিখলে 1 মার্ক পাবে, যেহেতু অনুধাবনমূলক দুইটা প্যারাতে তোমাকে লিখতে হবে। এরপর তুমি এটা ব্যাখ্যা করবে। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ, শীতের শুষ্কতা ও গ্রীষ্মের রৌদ্রদাহনে প্রকৃতি হয়ে ওঠে রুক্ষ। এই রুক্ষতাকে সজীব ও সতেজ করতে আসে কে? বর্ষা। প্রকৃতি রুক্ষ হয়ে উঠলে বর্ষার জন্য অপেক্ষা করে অধীর চিত্তে। অপেক্ষামান, দেখো অপেক্ষমান মানে যারা অপেক্ষারত থাকে আর কি, প্রকৃতিতে বর্ষার ছোঁয়া এসে প্রকৃতির সজীবতা ফিরিয়ে দেয়। মূলত বহু অপেক্ষার পরে প্রকৃতি তার সজীবতা ফিরে পায়, প্রকৃতিতে প্রাণের সঞ্চার হয়। তাই কবি বলেছেন বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি, মানে সবাই আকাঙ্ক্ষিত থাকে এই বৃষ্টির জন্য এবং প্রাণের স্পন্দন নিয়ে আসে, এবং প্রকৃতি কী হয় বলতো? সজীব সতেজ হয়ে ওঠে। এই শব্দগুলো লিখতে পারলেই তুমি ফুল মার্ক পাবে, এখানে মার্ক কাটবে না। মাঠ ঢেকে গেল কাজল ছায়, কাজল মানে হচ্ছে কালো, মাঠ ঢেকে গেল কালো ছায়ায়, এখানে কোন সৌন্দর্যের চিত্র অঙ্কিত হয়েছে? তাহলে বিস্তৃত মাঠের সাথে বিশাল আকাশের মিলন হওয়ার যে সৌন্দর্য, বিস্তৃত মাঠ এবং সে মাঠের সাথে হচ্ছে আকাশের যে মিলন হয়। আমি এখানে দাঁড়িয়ে, তুমি যতদূর পর্যন্ত তোমার চোখ যাচ্ছে তুমি দেখছো কোনো এক শেষ প্রান্তে, দিগন্তের শেষ প্রান্তে কি হচ্ছে? আকাশ, মনে হয় যে আকাশ আর মাটি একাকার হয়ে গেছে, মিশে গিয়েছে। অর্থাৎ এই বিস্তৃত মাঠের সাথে বিশাল আকাশের মিলন হওয়ার সৌন্দর্য প্রকাশ পায় এই প্রশ্নোক্ত চরণটিতে। অর্থাৎ বর্ষাহীন প্রকৃতিতে সতেজতা ফিরিয়ে আনে কে? বর্ষা। বর্ষার পূর্ব মুহূর্তে মানে বর্ষা বৃষ্টির আসার আগ মুহূর্তে আকাশ ঢেকে যায় কালো মেঘের ছায়ায়, উত্তপ্ত সূর্য ঢেকে যায় কালো মেঘের আড়ালে। কালো মেঘ আকাশে ভেসে বেড়ায়, কালো মেঘ বিস্তৃত ফসলের মাঠের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, সৃষ্টি হয় অপরূপ সৌন্দর্যের। তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা আকাশ ও ফসলের মাঠের যে মিলনের সৌন্দর্য সেটা প্রকাশ পেয়েছে। এরপরে দেখো এটা গুরুত্বপূর্ণ বেশি, বিদ্যুৎ রূপসী পরি বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই বিদ্যুৎ চমকানোকে কি ধারণা? লোকজ ধারণা অনুযায়ী সুন্দরী পরীর সাথে তুলনা করা হয়েছে। বৃষ্টির দেখো কালো মেঘ আকাশে ভেসে বেড়ায় এবং মেঘটা যখন সবাই ভেসে বেড়ায় একে অপরের সাথে ধাক্কা খায় এবং একটা বিদ্যুৎ চমকায় আর কি, ওইটাকে দেখো এই যে তোমার সুন্দরী পরীর সাথে তুলনা করেছে। বৃষ্টির মধ্য দিয়ে জাগ্রত হয় প্রকৃতি। বৃষ্টির পূর্বে দীর্ঘ অপেক্ষা করাই হচ্ছে মেঘ। মেঘ যখন আকাশে ঘুরে বেড়ায় তখন মেঘে মেঘে দেখো বারবার ঘর্ষণ লাগে। এই মেঘের ঘর্ষণের ফলে ক্ষণে ক্ষণে আকাশে বিজলি চমকায়। কি? বিজলি চমকায়। বিজলির চমকে মনে হয় যেন এক অপরূপ পরী আবির্ভূত হয়। এই পরী অপরূপ রূপসী, তাই আকাশে বিজলি চমকানোকে রূপসী পরী রূপে কল্পনা করেছেন কবি। এটা নোট করতে পারো।
রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতো, অর্থাৎ দেখবা প্রকৃতিতে যখন বর্ষার না আসে তখন হচ্ছে চারিদিকে রুক্ষ শুষ্ক থাকে, মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, ঠিক তেমনইভাবে তার সাথে তুলনা করা হয়েছে। দেখবা বৃদ্ধ ব্যক্তি, বিশেষ করে চিকন যারা, তাদের হাতে রগ ভেসে ওঠে, ওই যে আর মাঠের যে ফেটে চৌচির হয়ে গিয়েছে, ওই দুইটা বিষয়কে এক করে দেখেছে আর কি। দেখো, বর্ষণহীন মাঠঘাট শুকিয়ে রুক্ষ চৌচির হয়ে যাওয়াকে প্রতীকী অর্থে কবি রুগ্ন মানে অসুস্থ বা দুর্বল বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সাথে তুলনা করেছেন। দীর্ঘদিন বর্ষণহীনতায় প্রকৃতি কী হয়ে ওঠে? রুক্ষ হয়ে ওঠে আর কি। গ্রীষ্মের উচ্চারণটা হবে গ্রীষ্ম না, গ্রীষ্মের হবে, মফলার উচ্চারণটা এখানে হবে না। গ্রীষ্মের তীব্র রৌদ্রদাহে মানে রৌদ্রের তাপে মাঠঘাট এমনকি নদীর পানি শুকিয়ে চৌচির হয়ে যায়। প্রকৃতিতে প্রাণের রেশটুকু মানে সামান্য চিহ্নটুকুও থাকে না। প্রকৃতি হয়ে ওঠে কি নির্জীব মানে সজীবতা থাকে না। মাঠঘাটের মাটি ফেটে রুক্ষ মূর্তি ধারণ করে, মাঠঘাট ভিখারির মতো অপেক্ষা করে বৃষ্টির জন্য। আর মাঠের ফেটে যাওয়া মাটি ছড়িয়ে ছিটিয়ে রেখাগুলোকে মনে হয় রুগ্ন বৃদ্ধের, রুগ্ন, দেখো এখানে রুগ্ন বৃদ্ধের হাতে শিরা বা রগের মতন। এ কথা বোঝাতেই কবি প্রশ্নোক্ত উপমাটি ব্যবহার করেছে, এই উদাহরণটি দিয়েছেন। যে আমি অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রেখেছি 2 থেকে 3 বার তুমি পড়বে, আর প্রয়োজনে একবার তুমি নোটও করতে পারো, এগুলোর বাইরে থেকে কিন্তু আসবে না। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন, খুবই গুরুত্বপূর্ণ এটি। অর্থাৎ এইভাবে তুমি লিখবে 2টা প্যারাতে যে প্রশ্নোক্ত চরণে বৃষ্টির সাথে মানব মনের যে একটা সম্পর্ক রয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে। দীর্ঘ বর্ষণহীন দিনে মাঠঘাট শুকিয়ে রুক্ষ মূর্তি ধারণ করে। যখন বর্ষা শুরু হয় তখন তৃষ্ণাকাতর মাঠঘাট ও বনে দেখা দেয় প্রাণের জোয়ার। শুধু তাই নয়, বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে ওঠে। তার মনে পড়ে পুরনো যে অতীতে সুখময় যে অতীত ছিল, সেই সময়টুকুর কথাবার্তা বা পুরনো স্মৃতি, আর সে ভালো লাগার আলপনা আঁকে মনে মনে। আবার বৃষ্টি কখনো বিষণ্ণ করে মন, একাকী জীবনে বাড়ায় কি বলতো? বিরহ যতনা। এরপরে দেখো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী আমরা আলোচনা করব। এখানে যে বহু নির্বাচনীগুলো রেখেছি সেগুলো গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি মূল বই থেকে যেটাই দিক না কেন তোমরা উত্তর করতে পারবে। বৃষ্টি কবিতায় বৃষ্টি সেটা হচ্ছে কী ছিল বলো তো? বহু প্রতীক্ষিত মানে বহু আকাঙ্ক্ষিত ছিল বৃষ্টি। খ হবে। বৃষ্টি কবিতায় কোন নদীর কথা উল্লেখ রয়েছে? বৃষ্টি কবিতায় 2টা নদী আছে, পদ্মা মেঘনা, তো এখানে যেহেতু একটা রয়েছে তাহলে একটা উত্তর করবা, আর 2টা থাকলে 2টা উত্তর করবা, সিম্পল বিষয়। বৃষ্টি কবিতায় আকাশের কেমন অবস্থার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে দেখো বিদগ্ধ আকাশ, মানে রোদে পুড়ে যাওয়া আকাশের কথা বলা হয়েছে, বিদগ্ধ আকাশ। বৃষ্টি কবিতায় মেঘে মেঘে শহর হয়েছে কে? সেটা দেখো এই যে বিদ্যুৎ। কে বলো তো? এই যে মেঘে মেঘে শহর হয়েছে বিদ্যুৎ। আমরা একটু আগেই, সেটা হচ্ছে কবিতার অংশে আছে, দেখো এই যে বিদ্যুৎ পরি রূপসী পরি মেঘে মেঘে শহর হয়েছে, অর্থাৎ এখানে বিদ্যুৎ পরি, দেখো তো কোথায় আছে সেটা? এই যে বিদ্যুৎ, অর্থাৎ মেঘে মেঘে শহর রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ। বৃষ্টি কবিতায় অপরূপ আভা বলতে কি বোঝানো হয়েছে? সেটা দেখো এখানে এই যে বিজলির চমককে বোঝানো হয়েছে, বিজলির চমককে অপরূপ আভা হিসেবে বোঝানো হয়েছে। অনেক বইয়ে কিন্তু অনেক রকম উত্তর দিয়েছে, তোমরা হচ্ছে এখানে যে সব থেকে অথেন্টিক উত্তরটাই দেওয়া হচ্ছে এবং মূল বইকে প্রাধান্য রাখবে। গাইড গিয়ে কখনোই তোমরা ওইভাবে মানে যে এমসিকিউর উত্তর এক এক রকম দেওয়া রয়েছে সেগুলোকে তুমি একবার বেদ বাক্য হিসেবে মনে করতে পারবে না, ভাববে না আর কি। পরের প্রশ্নটি, রৌদ্রদগ্ধ রোদে পুড়ে যাওয়া ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। কার স্পর্শ পেতে চায়? বৃষ্টির স্পর্শ পেতে চায়। বৃষ্টি কবিতায় রৌদ্রদগ্ধ বলা হয়েছে কোনটিকে? সেটা হচ্ছে ধান ক্ষেতকে রৌদ্রদগ্ধ মানে রোদে পুড়ে যাওয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। রুক্ষ মাঠকে কবি ফারুক আহমেদ কিসের সঙ্গে তুলনা করেছে? রুক্ষ মাঠ সেটা হচ্ছে যে দেখো রুগ্ন বৃদ্ধ ব্যক্তির রগ ওঠা হাতের সাথে তুলনা করা হয়েছে। বৃষ্টি কবিতার চরণ সংখ্যা কতটি? সেটা হচ্ছে 14টি চরণ সংখ্যা। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর সেটা দেখো, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। অর্থাৎ উদ্দীপকটির ভাবটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ মানে হচ্ছে মিল।
তাহলে যে বৃষ্টি কবিতার সাথে কোন কবিতা? বৃষ্টি কবিতা। সাদৃশ্যপূর্ণ ভাব মানে ওই মিলটি, ভাবটি হলো বর্ষার দিনে মানসিক অবস্থা, বিরহ কাতরতার মন, আর হচ্ছে দেখো সুখময় অতীত, অর্থাৎ এখানে তিনটাকে বুঝিয়েছে। দুঃখিত। এরপরটা দেখো, ফারুক আহমেদকে কাব্য সৃষ্টিতে অনুপ্রেরণা জুগিয়েছে কে? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি 100% দিয়ে রেখেছিলাম। দেখো এই সেই প্রশ্নটি, অর্থাৎ তাকে কাব্য সৃষ্টিতে অনুপ্রেরণা জুগিয়েছে ইসলামী আদর্শ আর কি? ঐতিহ্য। এই যে 100% দিয়ে রেখেছিলাম। দেখো ইসলামী আদর্শ হবে আর ঐতিহ্য হবে, 1 ও 3, 1 ও 3। বহু প্রতীক্ষিত বৃষ্টি, কারণ বৃষ্টি হচ্ছে প্রাণের স্পন্দন নিয়ে আসে, বর্ষার আগমনী বার্তা এবং প্রকৃতির রুক্ষতা দূর করে দেয়। এরপরটা দেখো, নিচের উদ্দীপকটি পড়ে পরের প্রশ্নের উত্তর দাও। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনে শনশন বন বিথিকা, গীতিময় তরুলতিকা। পংক্তিগুলো বৃষ্টি কবিতা যে পংক্তির সাথে সাদৃশ্যপূর্ণ সেটা দেখো, অর্থাৎ এখানে যে লাইনগুলো রয়েছে এই উদ্দীপক, এখানে কার কার সাথে মিল আছে? বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত মানে বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি এলো, আর বর্ষণ মুখের দিনে অরণ্যের কেয়া শিহরায়, শিহরায় মানে হচ্ছে আমরা একটু যে চমকিয়ে উঠি, এই দুইটা এখানে সঠিক উত্তর। পরেরটা দেখো, এরূপ সাদৃশ্যের কারণ কি? বর্ষার আগমনে আনন্দ, আর হচ্ছে দেখো এখানে বর্ষায় প্রাণময় হয় প্রকৃতি, বর্ষা প্রকৃতির উষ্ণতা হ্রাস করে, এখানে প্রকৃতির উষ্ণতা, এখানে দেখো এই দুইটার সাথে সঠিক উত্তর আছে, এখানে 1 ও 2 আছে, যে বর্ষার আগমনে যে আনন্দ এবং বর্ষায় প্রাণময় হয় প্রকৃতি, এটা, আর বর্ষার প্রকৃতির উষ্ণতা হ্রাস করে, অর্থাৎ অর্থাৎ এই কবিতা উদ্দীপকের সাথে কিন্তু এই দুইটা লাইন কিন্তু সাদৃশ্যপূর্ণ। এবার সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, তোমরা হচ্ছে উদ্দীপকটা একটু পড়ো। আমাদের উদ্দীপকটা দেখো এখানে রয়েছে যে গ্রীষ্মের দাবদাহ, দাহ মানে পোড়া, অশান্ত করে মন, তখনই জাগে ধরায়, ধরায় মানে পৃথিবীতে বৃষ্টির আগমন, প্রকৃতি চাই রূপ, মাটি চাই সবুজ, বৃষ্টি আসে আসুক। কবি ফারুক আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা কী ছিল? এরপর রৌদ্রদগ্ধ ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চাই কেন? ব্যাখ্যা করো। আর উদ্দীপকী বৃষ্টি কবিতা যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকী বৃষ্টি কবিতার মূল ভাব অল্প পরিসরে উঠে এসেছে, কিন্তু কবিতায় রয়েছে আরও ব্যাপকতা, বিষয়টি মূল্যায়ন করো। তাহলে উদ্দীপক থেকে দেখো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আসতে পারে। আমরা উত্তর কিভাবে লিখব দেখো, কবি ফারুক আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা ছিল কি? সেটা হচ্ছে ইসলামী আদর্শ ঐতিহ্য, এখানে 1 মার্ক, একটা পেরাতে লিখবে। খ নম্বর, রৌদ্রদগ্ধ ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চাই, ব্যাখ্যা করো। অর্থাৎ গ্রীষ্মের প্রচণ্ড তাপ প্রবাহ থেকে বাঁচতে এবং ফসলের যে সম্ভার, এই সম্ভারে ভরিয়ে তুলতে এই রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ বৃষ্টির স্পর্শ পেতে চাই। এটা তুমি জ্ঞানমূলক অংশে লিখলে শুরুতে, এরপর 3 বা 4 লাইনে ব্যাখ্যা করবে যে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে বাংলাদেশের প্রকৃতি যেন প্রকৃতিতে যেন আগুন ধরে, মানে রুক্ষ শুষ্ক হয়ে যায়, গাছপালা লতাপাতা ও ক্ষেতের নবীন মানে নতুন ফসল দুঃসহ তাপে ঝিমিয়ে পড়ে। তখন বৃষ্টির স্পর্শে রৌদ্র দগ্ধে ঝিমিয়ে পড়া গাছপালা লতাপাতা ও ধানক্ষেত নতুন প্রাণ পেয়ে সতেজ সবুজ ও পুষ্ট হয়ে ওঠে, এবং এ কারণেই রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ বৃষ্টির স্পর্শ পেতে চাই।
এরপর দেখো গ নম্বরটি, উদ্দীপকে বৃষ্টি কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে গ্রীষ্মের যে প্রচণ্ড তাপ প্রবাহ, হঠাৎ বৃষ্টি এলে প্রকৃতির বুকে যে সজীবতা নেমে আসে, উদ্দীপকে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। বা এখানে আমরা লিখতে পারি প্রকৃতিতে যে বৃষ্টির প্রভাব, ওই যে শিখন ফল থেকে যেটা আমরা নিয়েছিলাম। 2 নম্বর প্যারা যেটা লিখবা সেটা হচ্ছে মূল কথা, সারমর্ম যেটা দিয়েছিলাম সেখান থেকে এটা নিতে পারো। যে বৃষ্টি কবিতায় বৃষ্টির আগমনে প্রকৃতির যে স্নিগ্ধতা এবং স্নিগ্ধতা ছড়ানোর যে নানা দিক তুলে ধরা হয়েছে, বা কৃষি প্রধান বাংলার বৃষ্টি যেন বহু প্রতীক্ষিত বা বহু আকাঙ্ক্ষিত একটি বিষয়, এই বিষয়ের অবতারণা এখানে করা হয়েছে। এই বৃষ্টির ফলে প্রকৃতিতে প্রাণের জোয়ার আসে, তাই সবাই যেন এই বৃষ্টির প্রতীক্ষা করে। এবং 3 নম্বর যে প্যারা থাকবে সেখানে তুমি উদ্দীপক প্লাস তোমার পঠিত যে বৃষ্টি কবিতা, যে যদি সাদৃশ্য চাই তাহলে সাদৃশ্য লিখবে। দেখো বৃষ্টি কবিতায় কবি বৃষ্টির জন্য প্রতীক্ষা করেছেন। গ্রীষ্মের প্রকৃতি যখন রুক্ষ হয়ে ওঠে, মানে শুষ্ক হয়ে ওঠে, তখন বৃষ্টি প্রাণে সজীবতা নিয়ে আসে। প্রকৃতি তখন নতুন রূপ লাভ করে, আলাদা একটা সজীব রূপ লাভ করে। প্রকৃতিতে প্রাণের স্পন্দন নিয়ে আসার কারণেই কবি বৃষ্টির বন্দনা করেছেন, মানে গুণগান গেয়েছেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই একই বিষয়ের প্রতিফলন, যে উদ্দীপকের কবিতাংশে আমরা দেখতে পাই গ্রীষ্মের যে প্রচণ্ড তাপ প্রবাহ তার কথা বলা হয়েছে। বৃষ্টি অশুভ অর্থাৎ অশান্ত মনকে শান্ত করে, অতীত স্মৃতি মনে করিয়ে দেয়। বৃষ্টি এলে প্রকৃতি কী হয়ে যায়, সজীব হয়ে যায়। তাই উদ্দীপকের কবিও চান বৃষ্টি আসুক, এভাবে প্রকৃতির অর্থাৎ উদ্দীপকে বৃষ্টি কবিতায় যে বিষয়বস্তু সেটা ফুটে উঠেছে। ঘ নম্বরে কি বলেছিল, যে উদ্দীপকের বৃষ্টি কবিতার মূল ভাব অল্প পরিসরে উঠে এসেছে, কিন্তু কবিতায় রয়েছে আরও ব্যাপকতা, বিষয়টি মূল্যায়ন করো। অর্থাৎ দেখো উদ্দীপকে বৃষ্টি কবিতার মূল ভাব অল্প পরিসরে ফুটে উঠেছে, কিন্তু এই কবিতায় আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর কি। অর্থাৎ এখানে এটা লিখতে পারো, কথাটি যথার্থ। 2 নম্বর প্যারা যেটা লিখবে একবার মূল কথা, যে বৃষ্টি কবিতাটি বহুল প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে এখানে লেখা। এই কবিতায় বৃষ্টির আগমনে প্রকৃতি যে নতুন প্রাণের জোয়ার এসেছে, প্রাণের স্পন্দন এসেছে, সেই বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আবার বৃষ্টি কখনো মানুষের মনকে কি করে তোলে বলতো, আনন্দের পাশাপাশি বিষণ্ণ করে তোলে, এবং যখন একাকী থাকে তখন সেই একাকিত্বটার বেড়ে যায় আর কি বৃষ্টির দিনে, সেই বিষয় কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। 3 নম্বর প্যারা, তুমি এখানে উদ্দীপক প্লাস তোমার পঠিত বৃষ্টি কবিতা যে বিষয়গুলো মিল আছে বা কোন বিষয় মিল নাই সেটা এখানে লিখবা। যে বৃষ্টি কবিতায় বৃষ্টিকে বর্ষার প্রাণ বলা হয়েছে। বর্ষণহীন মানে যখন বৃষ্টি হয় না, এই বর্ষণহীন দিনে মাঠঘাট শুকিয়ে প্রকৃতি রুক্ষ মুক্তি ধারণ করে, শুষ্ক হয়ে যায়, যেন বৃদ্ধ ভিখারির রগটা হাতের মতো দেখা যায়। বৃষ্টি সেই রুক্ষতা দূর করে, সেই যে রুক্ষতা সেটা দূর করে, বৃষ্টির আগমনের পরই সেটা দূর হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। বর্ষার ফুল ফোটে, বিদ্যুৎ যেন রূপসী পরীর মতো মেঘে ঘুরে বেড়ায়। কাজল মেঘে আকাশ ঢাকা থাকে, মানে কালো মেঘে, কাজল মানে হচ্ছে কালো, কালো মেঘে আকাশ ঢাকা থাকে, আর অলস বৃষ্টির দিনে মনে পড়ে সে সুখময় দিনের স্মৃতি। অন্যদিকে উদ্দীপকে কেবল গ্রীষ্মের তাপ প্রবাহের কথা বলা হয়েছে, বৃষ্টি প্রার্থনার বিশেষ কিছু এখানে নাই। এবং 4 নম্বর যে ঘ নম্বরে তুমি 4টা প্যারাতে লিখবে, ঘ নম্বরে তোমার একটা কিছু তোমার লজিক দিয়ে তুমি মন্তব্য করবে এখানে, যে বৃষ্টি কবিতায় গ্রীষ্মের যে রুক্ষ প্রকৃতির বর্ণনা আছে, তেমনই বৃষ্টির পর যে প্রকৃতির সজীব প্রাণ স্পন্দন ফিরে পায় সে বিষয়ের এখানে বর্ণনা আছে। বৃষ্টির সময় বিদ্যুতের রূপ, বর্ষার ফুলের কথা, এবং পদ্মা মেঘনার যে আবাদি গ্রামের কথা, অর্থাৎ যখন বন্যা হয় তখন আশেপাশে যে ভূমিগুলো থাকে সেগুলো হচ্ছে ভালো ফসল দিয়ে উৎপাদন হয় আর কি, অর্থাৎ উর্বরতা, মাটির উর্বরতা বৃদ্ধি পায়, মানুষের মানসিক অবস্থার বিষয় এখানে ফুটে উঠেছে, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু বলা হয়েছে। উদ্দীপকে গ্রীষ্মের তাপ প্রবাহের কথা ও প্রকৃতির সজীবতার কথা ছাড়া অন্যান্য বিষয়ের কথা এখানে আলোচনা করা হয়নি বা ফুটে ওঠেনি, অর্থাৎ অনুপস্থিত। তাই বলা যায় উদ্দীপকটি বৃষ্টি কবিতার আংশিক ভাব ধারণ করেছে, সম্পূর্ণ বিষয় নয়। আরেকটি সৃজনশীল আমরা পড়ব, যে বৃষ্টির দিনে কি হয়, দেখো আকাশ মেঘে ঢাকা থাকে, তারপর কি হয়, অঝোর জলধারে বিদ্যুৎ চমকায়, তারপর কি হয়, বৃক্ষ ফুলের স্নিগ্ধতা, অর্থাৎ প্রকৃতি যখন রুক্ষ থাকে, শুষ্ক থাকে, বৃষ্টির আগমনের পর প্রকৃতি কি হয় বলতো, সেটা তোমার প্রাণ স্পন্দন ফিরে পায়, সজীবতা ফিরে পায়, এবং মন হয় কি সংবেদনশীল, রসসিক্ত হয়ে ওঠে।
এ হচ্ছে একটা মানে ধারাবাহিকতা যে বৃষ্টির দিনে কি হয় সে বিষয়টুকু। ফসল ভালো হয় কোন মাটিতে, বিদ্যুৎকে নিয়ে লোকজ ধারণাটি ব্যাখ্যা করো, অর্থাৎ বিদ্যুৎ যে রূপসী পরীর সাথে তুলনা করা হয়েছে যে চমকানোকে, সেটা। উদ্দীপকে বৃষ্টি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, যে কোন দিকটি, এটা পারার জন্য তোমাকে শিখন ফলগুলো ভালোভাবে জানতে হবে। উদ্দীপকটিতে বৃষ্টি কবিতার মূলভাবের প্রকাশ ঘটেছে, মন্তব্যটির সত্যতা নিরূপণ করো, মানে যাচাই করো। তাহলে চলো কিভাবে লিখবে। ফসল ভালো হয় হচ্ছে পলিমাটিতে, এক কথায় উত্তর। বিদ্যুৎকে নিয়ে লোকজ ধারণাটি ব্যাখ্যা করো, তাহলে লোকজ ধারণাটি কি বলো তো, এটা হচ্ছে সুন্দরী পরীর সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে? সুন্দরী পরীর সঙ্গে তুলনা করা হয়েছে। এটা তুমি খ নম্বর যেহেতু দুইটা প্রায় লিখবে, প্রথমে এটা লিখলে তারপরে এটা 3 বা 4 লাইনে ব্যাখ্যা করবে। যে বৃষ্টির মধ্য দিয়ে জাগ্রত হয় হচ্ছে প্রকৃতি, প্রকৃতি যে রুক্ষ শুষ্ক থাকে, বৃষ্টির আগমনের পর সেটা সজীবতা ফিরে পায়, প্রাণ স্পন্দন ফিরে পায়। বৃষ্টির পূর্বে দীর্ঘ অপেক্ষা করায় মেঘ, মেঘ যখন আকাশে ঘুরে বেড়ায় তখন মেঘে মেঘে বারবার কি ঘর্ষণ লাগে, এই মেঘের ঘর্ষণের ফলে ক্ষণে ক্ষণে মানে থেকে থেকে আকাশে কি বিজলি চমকায়, বিজলির চমকে মনে হয় যেন এক অপরূপ পরী আবির্ভূত হয়, অর্থাৎ যে আলোটা বের হয় আর কি, এই পরী অপরূপ রূপসী, তাই আকাশে এই বিজলি চমকানোকে রূপসী পরী রূপেই কল্পনা করেছেন কবি। এই গেল। এরপর হচ্ছে গ নম্বরটা দেখো, উদ্দীপকে বৃষ্টি কবিতার কোন দিকটি, অর্থাৎ ওই নির্দিষ্ট করে তোমার সেই দিকটি লিখতে হবে। এক্সামিনার কিন্তু তোমার শুধু এই শুরুতে তুমি কি লিখছো এটাই ভালোভাবে দেখবে, ভিতরে কি লিখছো ওইভাবে কিন্তু দেখে না। এই জন্য বলছি শিরোনামগুলো, শিখনফলগুলো ভালোভাবে তুমি খাতায় নোট করবা, বারবার পড়বা। বৃষ্টি কবিতায় উল্লেখিত বর্ষা স্নাত বা বৃষ্টি স্নাত প্রকৃতির যে রূপ বৈচিত্র্য ও বৃষ্টির সঙ্গে মানব মনের যে অনুভূতির সম্পর্ক, সেটা এখানে প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে দেখো এই অংশে কি ফুটে উঠেছে, যে বৃষ্টির সাথে মানব মনের যে একটা অনুভূতি বা সম্পর্ক, সেটা এখানে ফুটে উঠেছে। 2 নম্বর যে প্যারা লিখবে বলেছিলাম কি, এখানে যে সার মর্ম বা হচ্ছে মূল কথা যেটা, সেটা সেখান থেকে তুমি এখানে ফুটিয়ে তুলতে পারো। যে বৃষ্টি কবিতায় কবি বর্ষণ মুখর বাংলা রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন। বাংলার বুকে বৃষ্টি প্রাণের স্পন্দন নিয়ে আসে, আকাশে সর্বত্র মানে সব সময় মেঘের খেলা দেখা যায়, চারিদিকে ফুলের সুবাসে মোহিত হয়ে ওঠে। এই যে মোহিত, এই শব্দগুলো যদি তুমি সবাই যা লিখবে তার থেকে যদি তুমি একটা ওয়ার্ডও ভিন্ন লেখো তাহলে তুমি মার্ক বেশি পাবে। রুক্ষ প্রকৃতি কি ফিরে পায়? প্রাণ ফিরে পায়। প্রকৃতির সাথে সাথে মানুষের মনকেও কি করে? প্রভাবিত করে এই বর্ষা। পুরনো স্মৃতি ভালো লাগা তৈরি করে, আবার কখনো বিষণ্ণ মনে বাড়ায় কি বলতো, বিরহ জাগায়। একাকী যখন থাকা হয় বৃষ্টির দিনে তখন মনে এমনিতেই বিষণ্ণ হয়ে যায় আর কি। বৃষ্টির সঙ্গে মানব মনের কি রয়েছে? অনুভূতি রয়েছে। অনুভূতি বানানে দীর্ঘকার, এটা একটু খেয়াল করবে। 3 নম্বর যে প্যারা লিখবে গ নম্বরে, সেখানে তুমি উদ্দীপক প্লাস কবিতা ফুটিয়ে তুলবে। উদ্দীপকের আমরা যে ছকটা দেখলাম সেই ছকে দেখো বর্ষার প্রকৃতি ও রূপ বৈচিত্র্য ফুটে উঠেছে, অর্থাৎ এই যে এই ছকে বর্ষার প্রকৃতি ও রূপ বৈচিত্র্য ফুটে উঠেছে। বৃষ্টির দিন আকাশ মেঘে ঢাকা থাকে, তারপর অঝোরে জলধারে বিদ্যুৎ চমকায়, বৃক্ষ ফুলের স্নিগ্ধতা এবং মনে হয় কি, মন হয় হচ্ছে সংবেদনশীল। এরপরে দেখো বিদ্যুৎ চমকায় ক্ষণে ক্ষণে অবিরাম বর্ষণে, বর্ষণে বৃক্ষ বৃষ্টি ফুলের স্নিগ্ধতা ছড়ায়। বৃষ্টির সাথে মানব মনেরও একটা সংবেদনশীল অনুভূতি কিন্তু তৈরি হয়, কখনো সুখময় অনুভূতি হয়, কখনো বিরহ তৈরি করে, কখনো আনন্দ দেয়, কখনো দুঃখ দেয়। আর বৃষ্টি কিন্তু সবসময় আনন্দ বয়ে আনে না। বৃষ্টির সময় দেখবা অনেক যারা নিম্ন আয়ের লোকজন, তারা কিন্তু অনেক কঠিন জীবনযাপন তাদেরকে করতে হয়, বাইরে যেতে পারে না, তোমার জীবিকা নির্বাহ করতে পারে না, অনেক কষ্ট তাদের পোহাতে হয় আর কি। বৃষ্টি কবিতায় ও কবি বর্ষার প্রকৃতির বৈচিত্র্য তুলে ধরেছেন। বর্ষা যেমন বাংলার প্রকৃতিকে প্রাণদান করে, ঠিক তেমনইভাবে আমরা দেখতে পাই প্রকৃতির সাথে মানব মনের একটা সম্পৃক্ত রয়েছে এই বৃষ্টির সঙ্গে। বৃষ্টি কখনো মানুষের মনে স্মৃতি মনে করিয়ে দেয় এবং একই সাথে কখনো মনে করিয়ে দেয় অতীত কষ্টের। উদ্দীপকে আমরা দেখতে পাই একই চিত্র দেখতে পাই, যেখানে বর্ষার যে রূপ বৈচিত্র্য মানব অনুভূতির সাথে তার যে একটা আলাদা সম্পর্ক, তাই বলা যায় উদ্দীপকে বৃষ্টি কবিতার উল্লেখিত বর্ষা স্নাত বা বৃষ্টি স্নাত প্রকৃতির যে রূপ বৈচিত্র্য এবং বৃষ্টির সঙ্গে যে একটা অনুভূতি রয়েছে মানব মনে, সেটা এখানে ফুটে উঠেছে। তারপরটা দেখো ঘ নম্বর আমরা পড়ব, উদ্দীপকটিতে বৃষ্টি কবিতার মূল ভাবের প্রকাশ ঘটেছে, মন্তব্যটির সত্যতা নিরূপণ করো। নিরূপণ করা মানে হচ্ছে যাচাই করা। তাহলে এখানে তোমার 4টা প্যারা লিখতে হবে। উদ্দীপকের ফুটে ওঠা
বর্ষায়াত মানে বর্ষা স্নাত, প্রকৃতির রূপ বৈচিত্র্য ও বৃষ্টির সাথে মানব মনে সম্পৃক্ত মানে কি, মানে যোগসূত্র, সম্পৃক্ততার বিষয়টি বৃষ্টি কবিতার মূল ভাবেরই প্রকাশ ঘটায়। এটা তুমি শুরুতে লিখলে, এবার 2 নম্বর প্রায় মূল কথা লিখবে যে বৃষ্টি কবিতাটি কবি কৃষি প্রধান বাংলার বহু প্রতীক্ষিত বা বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টির রূপ বৈচিত্র্য নিয়ে রচনা করা হয়েছে বা রচনা করেছেন কবি। বৃষ্টির আগমনে মানে বৃষ্টি যখন আসে প্রকৃতিতে প্রাণ স্পন্দন তৈরি হয় বা সজীব হয়ে ওঠে, প্রকৃতি সতেজতা ফিরে পায়। নদীর দুধারে প্লাবনে পলিমাটির গৌরবে ভালো ফলন হয়। দেখবা বৃষ্টির পর বা বন্যার নদীর পানির ধারণ ক্ষমতার বাইরের পানি প্রবাহকে তো বন্যা বলা হয়। ওই বন্যার পর আশেপাশে নদ নদীর যে হচ্ছে ভূমিগুলো থাকে অনেক ভালো ফলন হয়, অর্থাৎ পলিমাটির গৌরবে ভালো ফলন হয়। আকাশে মেঘেরা খেলা করে, ফুলেরা ঘ্রাণে মোহিত হয় চারিদিকে, প্রকৃতির রুক্ষ প্রাণ জোড়ায়। পাশাপাশি মানুষের মনেও একটা আলাদা অনুভূতি জাগায়, মনে পড়ে অতীতের স্মৃতি, যা কখনো সুখের বা কখনো বিরহের। তারপর 3 নম্বর পয়েন্টে প্যারা তুমি কী করবা, উদ্দীপক প্লাস তোমার পঠিত কবিতা। যে উদ্দীপকে ফুটে উঠেছে বর্ষার দিনে প্রকৃতির যে বৈচিত্র্য, সে বৈচিত্র্যময় দিকটি। মেঘে ঢাকা আকাশ অবিরাম মানে বারবার, কোনো থামা নাই, বিরামহীন অবিরাম বর্ষণের সাথে বিদ্যুৎ চমকায়, বৃষ্টির সাথে প্রকৃতির যে রুক্ষ বা ফুলেরা কি স্নিগ্ধ ছড়ায়। বৃষ্টি মানুষের মনকে কি করে তোলে, সংবেদনশীল, যা সুখ দুঃখের স্মৃতি জাগায় মনে। বৃষ্টি কবিতায় বাংলার বর্ষা রূপ বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। এটা তাহলে গেল কয়টা প্যারা, দেখো তো 3টা। এবার 4 নম্বর যে প্যারা, সেখানে একবার একটা মন্তব্য তুমি লিখবে যে আকাশে সর্বত্র মেঘেরা খেলা করে, তারপরে সবুজ প্রকৃতিতে ফুলেরা ঘ্রাণ ছড়ায়, স্নিগ্ধতা আনে, সজীবতা ফিরে পায় এবং মানব মনের সাথে এর একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং একই সাথে কখনো এটা আনন্দের স্মৃতি জাগিয়ে তোলে, তারপর বিরহের স্মৃতিও জাগিয়ে তোলে। উদ্দীপকে আমরা যেটা দেখতে পাই, একই দৃশ্য আমরা দেখতে পাই যে প্রকৃতির রূপ বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি মানব মনকে রসিক্ত করে বর্ষার ধারা। তাই বলা যায় উদ্দীপকের আলোচ্য বৃষ্টি কবিতার মূলভাবেরই প্রকাশ ঘটেছে। এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। আমি জীবন বিনিময় কবিতা এবং বৃষ্টি কবিতা মূল বইয়ের পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ আমি হাইলাইট করে দিয়েছি এবং এর সাথে সাথে জ্ঞানমূলক এমসিকিউ, তারপর হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি কিভাবে লিখবা। ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। যেগুলো খাতায় নোট করতে বলেছি অবশ্যই নোট করবে, আর যেভাবে পড়তে বলেছি এইভাবে পড়ো, তুমি সর্বোচ্চ মার্ক তুমি পাবে। হতাশ হওয়ার দরকার নাই, আত্মবিশ্বাস বজায় রেখে তুমি পড়তে থাকো, তুমি বিজয়ী হবেই হবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই, দেখাবে পরবর্তী লেকচারে।